ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হঠাৎ আলোক ঝলকানি, কান ফাটানো বিস্ফোরণের শব্দ, থরথর করে কেঁপে উঠল এলাকা। আকাশে ধোঁয়ার কুণ্ডলী, একের পর এক বাড়িতে কোথাও জানলার কাঁচ ভাঙলো, কোথাও দেয়ালে ফাটল ধরলো। দিগন্তে মাশরুম ক্লাউড দেখে যেন ভুল করবেন না, নাগাসাকি নয়, নৈহাটি। বাজেয়াপ্ত করা বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে এমনই বিপত্তি ডেকে আনলো পুলিশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে উঠল গঙ্গার ওপারের চুঁচুড়াও। ঘটনার পর তীব্র ক্ষোভ মানুষের মধ্যে। পুলিশের দুটো গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা, 4টে গাড়িতে ভাঙচুর করে। এর পাশাপাশি আজ দেখাবো নাগরিক আইন নিয়ে আগামী 13 তারিখ বিরোধীদের ডাকা বৈঠকে দিল্লি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তিনি বলেছেন এ রাজ্যে বাম কংগ্রেসের ভূমিকা তিনি মেনে নিতে পারছেন না। পাল্টা সিপিএম আর কংগ্রেস বলছে বিজেপির সঙ্গে বোঝাপড়াতেই বিরোধীদের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। এই চাপানুতরের দিকেও আমাদের নজর থাকবে। তবে শুরুতেই আপনাদের দেখাবো বাজেয়াপ্ত করা বাজি নষ্ট করতে গিয়ে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটি। দেখুন সেই ভয়ানক ছবি। এই ছবি দেখে অনেকেই বলছেন একটি নৈহাটি না নাগাসাকি। পুলিশের বাজেয়াপ্ত করা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে জোরালো বিস্ফোরণ। বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়া বিস্ফোরণ। নৈহাটির ছাইঘাটে বিস্ফোরণ, আর তীব্রতা এতটাই যে নদীর উল্টো পারে কেঁপে উঠল হুগলির চুঁচুড়াও। বিস্ফোরণের এমন তীব্রতা তার প্রভাব পড়ল গঙ্গার দুপারে। জানলার কাঁচ ভাঙল, দরজার পাল্লা খুলে পড়ল, পুরনো বাড়ির দেওয়াল জুড়ে ফাটল। বিস্ফোরণ যখন হয় তখন চুঁচুড়ার একাধিক জায়গাতে, অর্থাৎ গঙ্গা পাড়ে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে অধিকাংশ বাড়িতেই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি এমন একটি বাড়িতে যেটা পুরনো বাড়ি, এবং এই বাড়িতে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় বাড়ির প্রত্যেকটা সদস্য তারা বাইরে বেরিয়ে আসেন, এবং এখানে দেখা যাচ্ছে যে ওপরের টালি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে ক্র্যাক ধরে রয়েছে। তখন আমি খেতে বসেছিলাম, তা খেতে বসেছি, তারপর দেখি না হুড়মুড় করে কি একটা আওয়াজ হলো, জোর আওয়াজ হতেই আমি তখন ছুটে ওখান দিয়ে সিঁড়ে দিয়ে নেবে চলে যাচ্ছি। তারপর দেখি না টালিগুলো ভেঙে ভেঙে পড়লো। বিস্ফোরণের পর নদীর দুপারে এলাকাবাসীর রাগ গিয়ে পড়ে পুলিশের উপর। নৈহাটিতে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। চুঁচুড়ায় বিক্ষোভের মুখে পড়েন চন্দননগরের পুলিশ কমিশনার। কিছু প্রবীণ ব্যক্তিরা বাকরুদ্ধ হয়ে গেছে, যারা হৃদরোগের পেশেন্ট, হয়তো কালকে আপনি শুনবেন খবরের কাগজে তারা শ্মশানযাত্রী হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর 2টোর সময় নৈহাটির ছাইঘাটে বাজেয়াপ্ত করা বাজি নিষ্ক্রিয় করতে যায় সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড আর পুলিশ। আচমকাই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। তখনই এলাকার মানুষ উত্তেজিত হয়ে ছুটে যায় পুলিশের দিকে। সিআইডি এবং পুলিশ কর্মীদের বেদম মারধর করা হয় বলে অভিযোগ। সরকারি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাড়িতে তো ছিলাম আমরা, বাড়িতে ছেলে ঘুমিয়েছিল, এরকম বাজি ফাটিয়েছে কি ছেলে চোখ উপড়েই ছিল, আবার বাম এই তো ছোট বাচ্চা, এই যে ছোট বাচ্চা, আবার চোখ খুলছিল না, শ্বাস উপড়ে আটকে গেছিল। আবার 2টোর সময় যে ধমাকা হয়েছে আমাদের বাড়িতে, বাচ্চা সব বললো, পুলিশ অফিসার বললো আপনার বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাও। প্রচন্ড শব্দ, গানে আঙুল দিচ্ছি তাও মানে থাকতে পারছি না। ছুটে এসে এখানে বাড়িতে এসে দেখছি বাবা এখানে শুয়েছিল, বাবার গানের উপর পড়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কাঁদানে গ্যাসের শেল নিয়ে এলাকায় টহল দিতে শুরু করে পুলিশ বাহিনী।
পুলিশ কর্মীরা কিন্তু এই জায়গায় একেবারে টিয়ার গ্যাসের সেল নিয়ে পুলিশ কর্মীরা কিন্তু এই যে জায়গা রামঘাট এলাকা, সেই ঘাট এলাকায় মার্চ করছেন। ওনারা ভেতর দিকে যাচ্ছেন এবং যে সমস্ত মানুষ এই ভেতর দিকে ঢুকে পড়ছিলেন তাদেরকে কিন্তু কোনো রকমভাবে এখান থেকে বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। কোনো রকমভাবে ভিড় করতে দেওয়া হচ্ছে না, সকলকে বাইরের দিকে বার করে দেওয়া হচ্ছে। ৩রা জানুয়ারি নৈহাটির দেবকে বাজি কারখানার বিস্ফোরণে 4 জন মারা যান। তখনও এলাকার পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখান থেকে বাজেয়াপ্ত করা বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে এবার বিপত্তি, যা ঘিরে প্রশ্নের মুখে পুলিশের পারদর্শিতা। চরম গাফিলতির অভিযোগ। পুলিশ পরিকল্পনা করলো না বলেই তো পুলিশ আক্রান্ত হয়েছে। পুলিশ পরিকল্পনা করলো বলেই তো পুলিশের ভ্যান জ্বলেছে, এখানে পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। আমার কাছে খবর আছে একজন সাব ইন্সপেক্টর আহত হাসপাতালে আছে। পরিকল্পনা ছিল না বলেই হয়েছে। পুলিশ সূত্রে খবর, নৈহাটির ছাইঘাটে গত কয়েকদিন ধরেই বাজেয়াপ্ত করা নিষিদ্ধ বাজি নিষ্ক্রিয় করার কাজ চলছিল। এই ছবিটা দেখুন, এটা 5 তারিখে, অর্থাৎ 4 দিন আগে। সেদিনও একইভাবে বিস্ফোরণ ঘটে এবং ছুটতে গিয়ে এভাবে কোনো ক্রমে নিজেদের প্রাণ বাঁচান 2 পুলিশ কর্মী। আর বৃহস্পতিবার ঘটে গেল আরো বড়সড় কাণ্ড। আর এসব হবার পর সব দিক খতিয়ে দেখার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞরা শুক্রবার এলাকায় যাবেন। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যকে দিয়ে শুরু করবো। সলিলদা, ঘটনাক্রম খুব পরিষ্কার। 3রা জানুয়ারি নৈহাটি দেবক গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হলো, 4 জন মানুষ মারা গেলেন। সেই কারখানার যিনি মালিক নূর হোসেন, তাকে গ্রেফতার করা হলো। পুলিশ হেফাজতে 9 দিন আদালত পুলিশ হেফাজত দিল। সেই মাল মশলা পরের পর রেড হলো। এই পর্যন্ত পুলিশের ভূমিকা নিঃসন্দেহে যেটা করণীয়, সেটা ওই গ্রাম আশেপাশের গ্রামে সব দিকে কার্যত রেডের পর দেখা গেল কুটির শিল্প হয়ে গেছে বেআইনি বাজি, সেগুলোকে বাজেয়াপ্ত করা হলো। আমার প্রশ্ন দুটো। এক, কেন সঠিক পদ্ধতি, সঠিক সতর্কতা, সঠিক নিরাপত্তা নিয়ে এই জিনিসটা করা হলো না? অর্থাৎ যে ছবিটা আমরা দেখছি 5 তারিখে এবং তার রিপিটেশন আজকে হলো, চূড়ান্ত অপেশাদারিত্ব, চূড়ান্ত অদক্ষতা, এটা নিয়ে কোনো সংশয়ের কোনো জায়গা নেই। এবং শুধু থানার পুলিশ নয়, সেখানে ব্যারাকপুর কমিশনারেটের অফিসাররা ছিলেন, সিআইডির বিবিডিএস মানে বোম স্কোয়াড, বোম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড, তার অফিসাররা ছিলেন। সবার সামনে অদক্ষতা নিয়ে কোনো এটা নিয়ে ডিবেটই হতে পারে না। 2 কি, যে পরপর একটা বেআইনি কুটির শিল্পের মতো জায়গায় এলাকা, সেখানে বাজেয়াপ্ত হচ্ছে। বাজির মশলা ভেবে পুলিশ যাতে আগুন দিল, এই সংশয়টা মারাত্মক। সেটা তার থেকে অনেক বেশি কিছু নয় তো? এর আগে রাজ্যপাল 4 তারিখ তিনি টুইট করেছেন যে অভিযোগ ক্রুড বোমা ফ্যাক্টরি ছিল, সেটা মানে আরো শক্তিশালী কিছু ছিল না তো, যেটার জন্য এই যে মাশরুম ক্লাউড আমরা দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর ছবি, সেইটা তৈরি হলো। অর্থাৎ বাজি ভেবে অগ্নিসংযোগ করা হলো, দেশলাইয়ের আগুন দেয়া হলো, আরো মারাত্মক কিছুতে নয় তো? আপনার সমস্যা দেখো, তোমার প্রথমেই না তোমার কথাটা আমি একটু রেকটিফাই করার চেষ্টা করছি। বাজি কারখানা কেন বলছো? তুমি বিস্ফোরক কেন বলছো না? কারণ এটা তোমার গান পাউডার না গান কটন, নাকি তোমার নাইট্রোগ্লিসারাইড ডিনামাইট, নাকি তোমার ব্লাস্টিং পাওয়ার, কি নাকি আরডিএক্স, কি এটা? সেটা তো তোমার জানতে হবে, সেটা তো পরীক্ষা করতে হবে। আমাদের সকলের জানা উচিত যে আমাদের রাজ্যে কিন্তু কোনো এক্সপ্লোসিভ এক্সপার্ট নেই। আমাদের একটা এক্সপ্লোসিভ অফিস ছিল বহুদিন আগে, বহু বছর আগে, সেই এক্সপ্লোসিভ অফিস উঠে গেছে, নেই। আমাদের এটা এক্সপ্লোসিভ, কি ধরনের এক্সপ্লোসিভ, এটা জানার জন্য কিন্তু দক্ষতা সম্পন্ন কোনো মানুষ নেই, কোনো এক্সপার্টও নেই। তাহলে এবার আমরা কি করে করি? আমরা জানিয়ে রাখি, পুলিশ অফিসিয়ালি যে ব্রিফিং করেছিল ব্যারাকপুর কমিশনারের থেকে বাজি কারখানা বলেছিল, সেই জন্য আমি কোট করলাম। কারেক্ট, আমি সেটাই বলছি আর কি। তাহলে আমরা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যেটা আছে পার্ক সার্কাসে, যেটা জানো, ওইখানে বোম ডিসপোজাল মানে বোম এক্সপার্ট আছে বা এক্সপ্লোসিভ এক্সপার্ট, যাদের হ্যাঁ সিএফএসএল যেটা এক্সপ্লোসিভ এক্সপার্ট আছে, তারা রিকুইজিশন দিলে কখনো আসে কখনো নেয় না। মাঝখানে ওরা বলেছিল নেব না আমরা। তাহলে এটা কি ধরনের এক্সপ্লোসিভ, এটা কে যাচাই করলো? আজকে ওখানে তুমি জানো কি না জানি না, সিআইডির 2 জন বোম ডিসপোজাল স্কোয়াডের সাব ইন্সপেক্টর বা এএসআই, যাদের হয়তো শর্ট একটা কোর্স করা আছে, তারা এসেছিলেন
এবং তারাই ওটাকে অ্যানালিসিস করেছিলেন বা ইয়ে করে চেষ্টা করেছিলেন যে এটা কী ধরনের বিস্ফোরক জানে, কিন্তু তাদের পক্ষে সম্ভব নয়। ঠিক, এই হলো 1 নম্বর, মানে গাফিলতির কথা বলছি। তারপরে দেখো একটা মামলা তো হয়েছে, কেস হয়েছে, তুমি বলো আসামি অ্যারেস্ট হয়েছে, 9 দিনের পুলিশ হেফাজত পেয়েছে। তাহলে এটা নিশ্চয়ই এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টে কেস হয়েছে, ডেফিনেটলি 3-4 ES অ্যাক্ট, এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টে। এবং তুমি ওদের জানো, তুমি খুব ভালো করেই জানো যে কোনো প্রপার্টি যখন সিজ করে পুলিশ, সেটার পুলিশেরও প্রপার্টি না, তোমারও প্রপার্টি না, আমারও প্রপার্টি, ইট ইজ দি প্রপার্টি অফ দি কোর্ট। উইদাউট দ্য কোর্টস অর্ডার নোবডি ক্যান ডিসপোজ ইট অফ। এই যে ডিস্ট্রয় করতে গেল, আই হ্যাভ এভরি ডাউট যে সেখান থেকে কোর্ট থেকে কোনো অর্ডার নেওয়া হয়েছিল কিনা। কোর্ট থেকে যদি অর্ডার নেওয়াই হয় এরকম একটা এক্সপ্লোসিভে, তাহলে আমাদের লেখা উচিত ছিল যে হিউজ অ্যামাউন্ট অফ এক্সপ্লোসিভ হ্যাভ বিন সিজ, তো আন্ডার দ্য চার্জ অফ অ্যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি এটা করা হয় তাহলে আমরা এটা ডিস্ট্রয় করতে পারি। কিন্তু কমিশনারের যেহেতু এক্সিকিউটিভ পাওয়ারটা কিন্তু কমিশনারের থাকে, যেমন কলকাতা পুলিশে, কলকাতা পুলিশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেই, এসডিও নেই, ডিএম নেই, কেউ নেই। ওখানে সিপিওটাকে ডেলিকেট করেন, কোনো ডিসি র্যাঙ্কের কোনো অফিসার ওখানে ছিলেন বলে আমার মনে হয়। কিন্তু শৈল, একটা জিনিস বলুন, আমি তো ঘটনা থেকেও শিক্ষা নেব। এ তো একদিনের, আজকে দুপুরে পোড়াতে যাননি, গত 3-4 দিন ধরে এই প্রক্রিয়া চলছে। 5 তারিখে যে ছবি, সে তো হলিউডের ফিল্ম মনে হচ্ছে। 2জন পুলিশ কর্মী, তারা বিস্ফোরণটা এত জোরে হয়েছে তারা পালিয়ে আসছে। এই দেখুন না, 5 তারিখে হিউজ কোয়ান্টিটি অফ এক্সপ্লোসিভ সিরিজ, তো যেগুলো প্রথম 2-3 দিন করেছে সেটা অত কিছু ফ্যাটাল কিছু ছিল না। এরপরে যখন যে কোনো মুহূর্তে, এরপরে যখন এবার আজকে যেটাতে হাত দিয়েছে সেটা একটা খুব ফ্যাটাল কিছু, একটা এক্সপ্লোসিভ ছিল। সেই ফ্যাটাল দেখো, আমাদের চাকরি জীবনে আমরা বহু প্রি কালী পূজা ড্রাইভে প্রচুর মানে তুমি 1 টনের মতো আমরা বাজি সিজ করেছি। এবং তখন আমরা একটা প্রেয়ার, ফায়ার ওয়ার্কস একটা কেস হতো, আমরা একটা প্রেয়ার দিতাম, বলতাম যে এটাকে ডিসপোজ অফ করা যায় ফর দি ইন্টারেস্ট অফ, ফর দি সেফটি অফ দি পাবলিক অ্যান্ড পুলিশ পার্সোনাল অ্যাজ ওয়েল। তখন একটা অর্ডার দিত, আমরা একটা ফাঁকা মাঠে নিয়ে যেতাম বা পুকুর পাড়ে নিয়ে গিয়ে ওখানে জল ফল ঢেলে বা পুকুরের মধ্যে ঢেলে দিতাম, হয়ে যেত, কোথাও হতো না। কিছুদিন আগে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে খুব সুন্দর বাজি কারখানা হয়েছিল, বাজি কারখানা আগুন ধরেছিল, সেখানে 2জন লোক মারা গেছে। কিন্তু এই যে বিস্ফোরণের যে তীব্রতা, এই তীব্রতা কিন্তু অন্য কথা বলে, এই তীব্রতা অন্য কথা বলে। এটা কিন্তু এই বাজি সেই জন্য আমার আপত্তি, ওই বাজি কথাটার উপরেই আমার আপত্তি। একদম মারাত্মক কথা বলেছেন সলিল ভট্টাচার্য। তিনি বলছেন যে ফ্যাটাল এবং বিস্ফোরণের যে তীব্রতা, যেটা একেবারে সাদা চোখে, এক্সপার্ট হতে হবে না, একদম আমার আপনার মতো সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন যে গঙ্গার ওপারে চুঁচুড়াতেও তার যা অভিঘাত, শুধু বাড়ির কাঁচ ভাঙছে তা নয়, চুঁচুড়া পুরসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ভূমিকম্পের মতো অনুভূতি হয়েছে আশেপাশের লোকজনের গঙ্গার ওপারেও। দেখুন, কান ফাটানো বিস্ফোরণ, সঙ্গে সঙ্গে সবকিছু লন্ডভন্ড। বাড়িতে এসে দেখছি বাবা এখানে শুয়েছিল, বাবার গায়ের উপর পড়েছে। ধোঁয়ার এই মাশরুমটাই বলে দেয় বিস্ফোরণের তীব্রতা ছিল কতটা। বিস্ফোরণ হয় নৈহাটিতে, প্রভাব পড়ে তার উল্টো পারে হুগলির চুঁচুড়াতেও। নদীর পার থেকে 1 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে এলাকায় অধিকাংশ বাড়ি কম বেশি ক্ষতিগ্রস্ত বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ঘরের ভেতরে যে ঘরে যে চাল রয়েছে আর সেইটা কিন্তু ভেঙে উড়ে গিয়েছে একেবারে। ঘরের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে। এখান থেকে বার হয়ে পুরো গই ঘরে গেলাম, দেখছি আমার শ্বশুরের মাথায় পড়ে আছে অ্যালবেসা। নৈহাটির ছাইঘাট লাগোয়া বিদ্যাবিকাশ হাই স্কুল তখনও ছুটি হয়নি। বিস্ফোরণের আতঙ্কে পড়ুয়া শিক্ষকদের মধ্যে ঘুরোঘুরি শুরু হয়ে যায়। হঠাৎই বিস্ফোরণের শব্দ, কেঁপে উঠল স্কুল। এই যে স্কুলের যে কাঁচ সেটা পর্যন্ত ভেঙে যায়। অফিস ঘর রয়েছে সেখানে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে পুরো ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। এই যে সিলিং, সেখানে সিলিংয়ের অংশ ভেঙে গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে এই যে একটা লক সেটা খুলে পর্যন্ত ছিটকে মেঝেতে পড়ে গেছে। আমরা তো ভাবলাম যে আমাদের পুরো বিল্ডিংটা ক্লাপস করে গেল, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল বিল্ডিংটা। বিল্ডিংয়ের নিচের থেকে নিয়ে উপর অব্দি যত গ্লাস ছিল সব ভেঙে গেছে, বাচ্চাদের ঘাড়ে পড়েছে। প্রাইমারি সেকশনে এসে দেখি যতগুলো ক্লাসরুম সব ভেঙে গেছে। প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বাচ্চারা ছিল তারা ছিটকে পড়েন এবং আতঙ্কিত হয়ে পড়েন। আমরা রয়েছে ঠিক KG 2 ক্লাসের সামনে। এই যে জানলার দরজার কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। KG 1 সেখানেও জানলার দরজার কাঁচ ভেঙে যায়, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। স্কুলের কমিউনিটি হলের মধ্যে তখন খেতে বসেছিলেন 2 অশিক্ষক কর্মী। বিস্ফোরণের তীব্রতায় আচমকাই খসে পড়ে সিলিং ফ্যান, অল্পের জন্য তারা রক্ষা পান।
বিদ্যা বিকাশ হাই স্কুলের এই কমিউনিটি হল, সেখানে স্কুলের দুই কর্মচারী তারা মধ্যাহ্নভোজ করতে বসেছিলেন। আচমকাই বিকট শব্দ শুনতে পান, গোটা ঘরটা কেঁপে ওঠে, তারপরেই সিলিং ফ্যান খসে নিচে পড়ে যায়। এত জোর আওয়াজটা হলো, মনে করলাম ভূমিকম্প হচ্ছে। তারপরেই ফ্যানটা আমাদের পাশে ফ্যানটা পড়ে গেল। তারপরে আমরা মানে ছিটকে ওই সাইডে চলে গেলাম, গিয়ে মাঠে চলে গেলাম। বুক কাঁপিয়ে দেওয়া বিস্ফোরণ ঘিরে নৈহাটির ছাইঘাট সংলগ্ন এলাকা যখন উত্তপ্ত, তখন কার্যত এই দৃশ্য দেখা যায় নদীর ওপারে চুঁচুড়ায়। ঠিক গঙ্গার ওপারে চুঁচুড়ো শহরেরও কিন্তু গঙ্গার তীরবর্তী বেশ কিছু বাড়িতে ফাটল দেখা যায় এবং কাঁচ ভেঙে পড়ে। আমার পাশে যে দেখতে পাচ্ছেন, এই আবাসনের প্রত্যেক কটি জানলার কাঁচ ভেঙে গেছে। কাঁচ ভাঙার ঘটনা কিন্তু শুধু এই আবাসনগুলোর ক্ষেত্রে নয়, চুঁচুড়োর সমস্ত জায়গায় হচ্ছে। এমনকি চুঁচুড়ো পৌরসভারও জানলার কাঁচ ভেঙে পড়ে। বড় বড় এখানে প্রাচীন বাড়ি আছে, তাদের প্লাস্টার খসে পড়েছে, কেউ খেতে বসেছে টালির চাল খসে পড়েছে। ভীষণ আতঙ্কে আছি যে যদি কালকেও আবার হয়, বাড়িটা যদি ভেঙে পড়ে যায় পুরো, তখন কি হবে আমাদের। বিস্ফোরণের তীব্রতায় চুঁচুড়ায় গঙ্গা তীরবর্তী এলাকায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এমনকি পুরসভার ভবনের দেওয়ালেও ফাটল ধরা পড়ে। আমরা ভাবছিলাম আমাদের এইখানকারই কোনো পুরনো বাড়ি বা কোনো কিছু কনস্ট্রাকশন ভেঙে গেল কিনা। হঠাৎ হয়েছে বলে আরো আমরাও নিজেরাও আতঙ্কিত। এরকম ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করার আগে একটু সব দিক বিবেচনা করে যাতে তারা পদক্ষেপ নেন, এটাই আমাদের বক্তব্য। তীব্র বিস্ফোরণ নাকি ভূমিকম্প, এসব ভাবতে ভাবতেই চুঁচুড়ায় রাস্তায় নেমে আসেন বহু মানুষ। চন্দননগরের পুলিশ কমিশনার এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। যেটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মানুষের কিভাবে কম্পেনসেট করে সেটা আমরা দেখছি। বারাসাতে সভা করতে গিয়ে বিস্ফোরণের খবর পান মুখ্যমন্ত্রী। উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেন তিনি। যদি কারো শক্তি ক্র্যাক হয়ে থাকে এবং সেক্ষেত্রে ডিএমকে আমি ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, টোটাল তার দেখে রিভিউ করে তাকে প্রয়োজনীয় সাহায্য আমরা নিশ্চয়ই করব। চিন্তা করবেন না, একটা কাজ করতে গিয়ে যদি একটা কারো ক্ষতি হয়ে থাকে সেটা তো নিশ্চয়ই আমাদের দেখার দায়িত্ব, এটা আমরা দেখব, এটা নিশ্চিন্তে থাকবেন। কিন্তু দিনের শেষে নানা মহলে প্রশ্ন হলো, কতটা পরিমাণ বাজি একসঙ্গে নিষ্ক্রিয় করা হচ্ছিল? প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা কেন ছিল না? কেন বিস্ফোরণের ফলে এত ক্ষয়ক্ষতি হলো? বাজির কারখানা থেকে উদ্ধার বিস্ফোরক থেকে এ ধরনের তীব্র ক্ষমতা সম্পন্ন বিস্ফোরণ হতে পারে? এসব প্রশ্নের উত্তর আদৌ কি কোনোদিন জানা যাবে? সমীরণ পাল, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আবার রিপিট করব, সলিল ভট্টাচার্য শুরুতেই বাজি শব্দটাকেই চ্যালেঞ্জ করলেন। আমি শুধু ভাবছিলাম যে ওই KG2 এর বাচ্চাগুলোর এই শব্দ, এই হুড়োহুড়ি, দরজার কবজা খুলে, অভিঘাতে লক খুলে বাচ্চাদের দিকে চলে আসছে, ফ্যান ভেঙে পড়ছে, সেই শিশুগুলোর ট্রমা ঠিক কোন পর্যায়ে যেতে পারে। আমি দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, কালকে মালদার সুজাপুরে পুলিশ পাবলিকের গাড়ি ভাঙলো, আজকে অদক্ষতার জন্য, চূড়ান্ত গাফিলতির জন্য, চূড়ান্ত অপেশাদারিত্বের জন্য তাদের নিজেদের জীবন বিপন্ন হলো এবং কার্যত পাবলিকের বাড়ি ভাঙলো। প্রথমত একটা কথা বলি, ব্যারাকপুর কমিশনারেটের তরফ থেকে মনোজ ভার্মা বলেছেন যে এক্সপার্ট দিয়ে পুরো ঘটনাটা তদন্ত হবে এবং তদন্ত হয়ে কি জানা যাচ্ছে না যাচ্ছে সেটা আপনারাও আপডেট পাবেন, আমরাও দেখতে পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যাদের বাড়িঘর ভেঙেছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকার ক্ষতিপূরণ দেবে, তাদের পাশে দাঁড়াবেন, এবং পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী এই তরফ থেকে বক্তব্য রেখেছেন। এখন উনি একটা কথা বললেন যে কোর্টের অর্ডার না হলে এভাবে সেটাকে নষ্ট করা যায় কিনা। আমি বলছি যে ওটা আদৌ কোন বাজিটা নষ্ট করা হচ্ছিল? কোর্টের অর্ডার তো রয়েছে, ধরুন যে যাকে অ্যারেস্ট করা হয়েছে ওই বিষয়টা নিয়ে চলছে আপনার। আমার বক্তব্য হলো কেন, আমি বলছি আমি ধরে নিচ্ছি কোর্টের অর্ডারও ছিল, আমি এমন ভাবে করব যাতে 5 তারিখের ফুটেজটা তুমি দেখো, ওই দিন ওই দুই পুলিশ কর্মচারীর প্রাণ সংশয় হয়েছিল। একদম সঠিক কথা, না একদম সঠিক কথাই বলেছেন, কিন্তু আবারও সেই কথা বলছি যে যদি কোনো রকম গাফিলতি তাদের থেকে থাকে সেই বিষয়ে তদন্ত হবে। যদি গাফিলতি কারো থেকে থাকে সেটা নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের, তার জন্য মানে গোটা কোনো রকম ভাবে পুলিশ প্রশাসনকে এইভাবে দায়ী করা যায় না। কিন্তু যারাই যদি কেউ গাফিলতিতে সত্যি সত্যি জড়িয়ে থাকেন, যদি সত্যি কারো গাফিলতি থেকে থাকে সেটা তদন্তের পরে জানা যাবে। কিন্তু আমি একটা কথা বলছি, যারা আইএনএ থেকে শুরু করে এই সমস্ত অন্য অ্যাসপেক্ট দিতে চাইছেন গোটা ঘটনাটাকে, তারা কিন্তু খুব নোংরামি করছেন রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ এই সমস্ত দেখুন, একটা বাজির, আপনাদের সংবাদ মাধ্যম বা কোনো সংবাদ মাধ্যমের কর্মীরা ওখানে গেছিল, আমরা দেখেছিলাম, সেখানে সেল পাওয়া গিয়েছে, মানে বাজির যেসব আমরা বাজিগুলো কালী পুজোর সময় দেখি যেসব জ্বালানো হয় সেসবের টুকরো পর্যন্ত পাওয়া গিয়েছে ওই স্থল থেকে। তো সুতরাং সেটা যে বাজি ছিল এবং সেই বাজি যে ওখান থেকে উদ্ধার করা হচ্ছিল, আপনি শুরুতেই বললেন আশেপাশের অনেক জায়গা থেকে বাজি উদ্ধার করা হয়েছে। আমি বলছি একমাত্র ফরেনসিক পরীক্ষায় বোঝা যাবে যে ওই প্যাকেটের মধ্যে কি ছিল।
আমি তোমাকে আরো সাহায্য করছি যে একাধিক বাজির অংশ ওই যে চকমকি প্যাকেট থাকে তাও দেখেছি, কিন্তু ওর ভেতরে কি ছিল দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সাধারণ বাজি থেকে কি এই অভিঘাত সৃষ্টি হতে পারে যে গঙ্গার ওপারে বাড়িতে ফাটল, গঙ্গার ওপারে বাড়ির সবকটা বিল্ডিং এর কাঁচ ভেঙে পড়ছে? দেখুন এখানে গঙ্গার এপার ওপারটা ফ্যাক্টর না, যদি বাজির তীব্রতা বেশি হয়ে থাকে, যেহেতু গঙ্গার ওই জায়গাটা একটা ফাঁকা জায়গা, সেক্ষেত্রে যে ওয়েভ তার পক্ষে কোনো বাধা সৃষ্টি হবে না। আমি সেটাই বলছি না, তীব্রতা তো অবশ্যই, এবং যে রেকর্ড হয়েছে ফুটেজটা গঙ্গার ওপার থেকেই রেকর্ড হয়েছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি তীব্রতা কম বা বেশি সেই বিতর্কেই যাচ্ছি না। আমার বক্তব্য সরকার বলেছে তদন্ত করবে, জগদ্দল থানা কেঁপে যাচ্ছে একদম। আমি তো বলছি, আবারও বলছি, তদন্ত হবে, উপযুক্ত তদন্ত হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি সরকার সহানুভূতিশীল এবং তাদের পাশে সরকার দাঁড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং আমি আরো একবার বলছি, সরকার তাদের পাশে দাঁড়াবে, তাদের চিন্তার কোনো কারণ নেই। একটা শব্দ দেবাংশু বলেছে, আমি জাস্ট শব্দটা পাস অন করব, নোংরামি। দেখুন, গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বলেছেন রাজ্যবাসী খুব ভালো আছে, আর আজকে বললেন ক্ষতিপূরণ দিয়ে দেবো। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে দুটোই জিনিস আছে, কোনো ঘটনা ঘটে যাওয়ার পর ক্ষতিপূরণ মানে অর্থমূল্য দিয়ে মানুষের জীবনকে তিনি বিচার করেন, এক। সেকেন্ড যেটা হচ্ছে যে এনআইএ কে কাউকে ডাকার দরকার পড়ে না, এনআইএ এর যে আইন আছে আমাদের দেশের, এইরকম ক্ষেত্রে এনআইএ নিজেই ইনভেস্টিগেশন করবে। আমি খালি মনে করিয়ে দিব, 2 অক্টোবর 2014 খাগড়াগড়ে একজন তৃণমূল নেতার বাড়ির 3 তলাতে জামাতের লোকেরা, তারা ভাড়া ছিল, তখন পুজোর মরশুম চলছিল, খুব সম্ভবত নবমী ছিলেন সেদিন, হঠাৎ করে বাস্ট করলো, এবং তখন মির্জা সেখানকার এসপি ছিলেন, এবং প্রথমে বলা হলো প্রেসার কুকার বাস্ট করলো। এইভাবেই তখনকার এসপির নেতৃত্বে সেগুলোকে সিজ করে নদীর ঘাটে সেগুলোকে করা হয়েছিল, ডিসপোজাল করা হয়েছিল। এবং আমার কথা হচ্ছে যে দেখুন, মুখ্যমন্ত্রী কি আড়াল করার চেষ্টা করছেন, কাদেরকে আড়াল করার চেষ্টা করছেন? যদি এই জিনিসগুলো পশ্চিমবঙ্গে থেকে থাকে, তদন্ত করতে অসুবিধাটা কোথায় আছে, তার পরীক্ষা করতে অসুবিধাটা কোথায় আছে? এখানে মুখ্যমন্ত্রীর মানে কোনোভাবে হবে তো না পারেন কেন্দ্রের সাহায্য গ্রামের বাজি কারখানায় যদি এই অবস্থা হয়, তাহলে পশ্চিমবঙ্গের কত গ্রামে এখন কত পরিমাণ বিস্ফোরক এইভাবে মজুদ আছে যেটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। আর মুখ্যমন্ত্রী মানুষের নিরাপত্তা নিয়ে কেন ছিনিমিনি করছেন, কাদেরকে আড়াল করার চেষ্টা করছেন? মানুষ তো আজকে আপনার বাড়িতে রাখা আছে বিস্ফোরক প্রণয়দা আছে, আমি জানি না কি বলছেন। এই যে আপনি বলছেন নৈহাটিতে আছে মানে গোটা পশ্চিমবঙ্গে আছে, জেএনইউ মার খেয়েছে মানে প্রত্যেকটা কলেজে আপনারা পেটাচ্ছেন, অন্যদিকে যাচ্ছেন, পেটাচ্ছেন আপনারা। না না, এইসব কথা বলছেন না প্রণয়দা, আপনি কি করে অন্য কথা বলছেন? আজকে বাজি বিস্ফোরণ ঘটেছে, সেটা নিয়ে তদন্ত, সেটা নিয়ে তদন্ত হওয়ার ঘটনা, সেটা নিয়ে তদন্ত হচ্ছে, সেই তদন্ত হলে আপনি জানতে পারবেন, আপনি নিশ্চিন্ত থাকুন। রাজনৈতিক চাপানুতার কিন্তু যখন বাজি কারখানায় গত 3রা তারিখ বিস্ফোরণ হলো এবং 4 মানুষের মৃত্যু হলো, সেখান থেকেই এই রাজনৈতিক চাপানুতার চলে আসছে। এই ঘটনার ইতিহাসটা ঠিক কি একবার মনে করিয়ে দেবো আপনাদের। প্রথমে জোরালো বিস্ফোরণ, তারপর কুণ্ডলীকৃত ধোঁয়া, যতদূর চোখ যায় শুধুই কালো ধোঁয়ার কুণ্ডলী। এবার এই ছবি দেখুন, বিস্ফোরণ, আগুনের ফুলকি ছুটে আসছে পাড়ের দিকে। এই ছবি পরমাণু বিস্ফোরণেরও নয়, সিনেমারও নয়, এই ছবি এ রাজ্যে উত্তর 24 পরগনার নৈহাটি। আর এই দৃশ্য দেখে চমকে উঠেছে গোটা রাজ্য। বাজেয়াপ্ত করা বিস্ফোরক ফাটাতে গিয়েই পুলিশের এই বিপত্তি। অনেকেই বলছেন পুলিশের চরম অপেশাদারিত্ব ও অদূরদর্শিতার প্রতিফলন এই ছবি। 3রা জানুয়ারি শুক্রবার বেলা 11:15 নাগাদ জোরালো বিস্ফোরণ হয় নৈহাটির দেবকের বাজি কারখানায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উড়ে যায় ছাদ। ঘটনাস্থলে 4 কিলোমিটার দূরের এলাকাও কেঁপে ওঠে। এই ঘটনায় জীবন্ত পুড়ে মৃত্যু হয় 4 জনের। একজন এখনো কলকাতার এমআর বাঙুর হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনা ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানুতোর। বর্তমানের খাগড়াগড় কাণ্ডের প্রসঙ্গ টেনে এনআইএ তদন্তের দাবিতে সরব হন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। আমরা চাইছি এনআইএ দিয়ে এটা তদন্ত হোক, কেন অত বড় বিস্ফোরণ মানে বড় ধরনের উচ্চ মানে এক্সপ্লোসিভ না থাকলে এটা সম্ভব না। অর্জুন সিংকে পাল্টা জবাব দেয় তৃণমূল। অর্জুন সিং একটু ভুল করছেন। অর্জুন সিং এই নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটা কমপ্লেন করুক, রাষ্ট্রপুঞ্জে চলে যাক অর্জুন সিং।
বিস্ফোরণের পরের দিন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। জগদীপ ধনকর টুইটে লেখেন, মসজিদপাড়ার কারখানায় বিস্ফোরণে এত মানুষের মৃত্যু আমাকে বেদনাহত করেছে। অভিযোগ উঠেছে ওই কারখানায় দেশি বোমা তৈরি হচ্ছিল। বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করানো প্রয়োজন। প্রশাসনিক ব্যক্তিদের দায়বদ্ধতা নির্দিষ্ট করা জরুরি। বাজি কারখানায় বিস্ফোরণের পরপরই রাজ্যপালের এই দেশি বোমার অভিযোগের কথা বৃহস্পতিবারের বিস্ফোরণের পর মনে করিয়ে দিয়েছে বিরোধীরা। একটার পর একটা বোমা বিস্ফোরণের কাণ্ড। এখন লেটেস্টটা হচ্ছে যেটা নৈহাটিতে মুখ্যমন্ত্রী বাজি এবং বোমাকে পুলিশকে বলেছেন সব এক করে দেখতে। পুলিশ কেস করলো না, যেহেতু তৃণমূল নেতা। আমি আবার বলবো, আরএসএস এবং তৃণমূলের মধ্যে কোনো তফাৎ নেই। আজকে মমতা ব্যানার্জি যদি বোমা শিল্পের কারখানা বোমা তৈরি করার জন্য করে থাকে, তাহলে মমতা ব্যানার্জি বোমাকে নিষ্ক্রিয় করার জন্য কেন ঠিকঠাক লোককে ট্রেনিং দেয়নি? এইভাবে রিপোর্ট দেবো এবং কেন্দ্রকে অবশ্যই রিপোর্ট দেবো। কিন্তু এই জিনিস এমনি হয়নি। এর ভেতরে বিরাট বড় চক্রান্ত পশ্চিমবঙ্গে জেহাদিরা কাজ করছে। বিজেপি তো মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করে, মানুষের ক্ষতি নিয়ে রাজনীতি করে। আপনি তো বাসিন্দাদের বললেন যে অনেকে আসবে। হ্যাঁ, ওই তো অনেকে আসবে, ডায়লগ বলবে, রাজনীতি করার জন্য আসবে, কেউ সাহায্য করার জন্য আসবে। রাজ্যপালের দেশি বোমার অভিযোগের বিষয়টি সামনে আনতেই তার বিরুদ্ধে পাল্টা সরব হয়েছিল তৃণমূল। সরকারকে বাধ্য করব যে রাজ্যপালের এই ভূমিকা সম্পর্কে এই সরকার সরকারিভাবে তাদের বক্তব্য উপস্থাপনা করুন লোকসভায়। কিন্তু বৃহস্পতিবার বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে পুলিশ যে কাণ্ড ঘটালো, তারপর বিতর্কে ঘি পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নৈহাটির তৃণমূল বিধায়ক। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি সাংসদও। মানুষ মারা যাচ্ছেন, উনি দেখছেন না? ওদের 34 বছরে তো মানুষ কত মরেছে মানুষ দেখেছে। এটা তুলনামূলকভাবে সেলিম হালিম এরম দিয়ে দিক না, আমার তো কোনো আপত্তি নেই। ঘটনাটি নিঃসন্দেহে দৃষ্টি আকর্ষণ করছে। কেন মুখ্যমন্ত্রী সেখানে আজকে ওখানে আছেন, খুব জানবেন ঘটনাটা কি, তারপরে যা করার চিন্তা করবেন। সামনে পৌরসভা নির্বাচন, আপনারা নিজেরা দেখেছেন যে আগে পঞ্চায়েত নির্বাচনে কিভাবে সন্ত্রাস হয়েছিল, সেই সন্ত্রাসের পুনরাবৃত্তি পৌরসভা নির্বাচনে যাতে করতো সেই জিনিস হচ্ছিল। এখানে আরডিএক্স ছিল কিনা আমার জানা নেই, এখানে রোহিঙ্গারা এসে এই সব কিছু করছিল কিনা তারাও আমার জানা নেই। এনআইএ তদন্ত হলে সবকিছু ধরা পড়ে যাবে। বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পর রাজ্যপাল টুইট করে বলেছেন, এই বিস্ফোরণের পর কল্পনা করার কিছুই নেই। ঘটনার গুরুত্ব, গভীরতা ও ক্ষয়ক্ষতি বুঝে পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত। কেবল বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করালেই আসল তথ্য সামনে আসবে। এই অশুভ শক্তির অগ্রগতির পর রাজ্যের সরকার ও পুলিশের চোখ খুলে যাওয়া উচিত। ইতিমধ্যেই ওই বাজি কারখানার মালিক দেবকেরই বাসিন্দা নূর হোসেনকে আমডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হয়, বিস্ফোরণের সময় বাজি কারখানায় 5 জন কাজ করছিলেন। বিয়ের মরশুমে প্রচুর তুবড়ি তৈরির বরাত ছিল, তাই প্রচুর পরিমাণে বাজির মশলা মজুত করা হয়েছিল কারখানায়। বিস্ফোরণের পর ওই বাজি কারখানায় পড়ে থাকা বাকি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়। বৃহস্পতিবার বাজেয়াপ্ত হওয়া প্রচুর পরিমাণে বাজি ও বাজি তৈরির মশলা পুলিশ নৈহাটির ছাইঘাটে নিয়ে যায় নিষ্ক্রিয় করার জন্য। গঙ্গার ধারে তা জড়ো করে আগুন দিতে কেঁপে ওঠে গোটা এলাকা। এমনকি গঙ্গার পূর্ব পারে বিস্ফোরণ হলেও পশ্চিম পারের একাধিক বাড়ির কাঁচের জানলা ভেঙে চুরমার হয়ে যায়। সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এই নিয়ে সাংবাদিক সম্মেলন করছেন এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এর পিছনে যে চক্রান্ত বা যে অভিসন্ধি লুকিয়ে আছে, এটা ভাবতে গেলে শরীরে একটা কাঁটা দিয়ে উঠছে। যেটা আমরা সেই নাগাসাকি হিরোশিমার অ্যানবিক বম বিস্ফোরণের যে দৃশ্য ছবি দেখেছি ছোটবেলা থেকে, তার সঙ্গে মিলে যাচ্ছে। 15-20 কিলোমিটার দূর অব্দি আওয়াজ গেছে নৈহাটিতে। আর ঠিক এটা বিস্ফোরণ করেছেন হয়তো পুলিশের লোকেরা কোনোদিন দেখেননি এরকম বম, যে এইটুকু বোমের এত শক্তি হতে পারে। কি কেমিক্যালস আছে ওর মধ্যে, আরডিএক্সও আছে কিনা। এটা অতি সাধারণ বিস্ফোরণ নয়। কয়েকটা টাকা খরচা করে ক্ষতিপূরণ দিয়ে এটাকে চেপে দেওয়া যাবে না। আপনি কাঁচের দাম দিয়ে দিতে পারেন। মানুষ যে ভয়ের মধ্যে থাকছে, যারা অসুস্থ হয়ে গেছে, তার ক্ষতিপূরণ কে দেবে? সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, তার নিরাকরণ কিভাবে হবে? কত বস্তা বস্তা এই ধরনের বম তৈরি হয়ে কোথায় কোথায় ছড়িয়ে গেছে, সেটা কে বলবে? সেগুলো কি করে ফেরত আনবেন? যদি কেউ সমালোচনা করেছে তাকে সমালোচনা করবেন। আমি ধিক্কার জানাই এদেরকে। কবে নামবেন? আর কোথায় নামবেন? আমি কিসের জন্য দাবিদারি করছেন? অনেক বুদ্ধিজীবী চলে গেলেন আমাদেরকে রাস্তায় বসিয়ে দিয়ে। আমার মনে হয় এই প্রশাসক, এই বুদ্ধিজীবী সম্বন্ধে বাংলার মানুষের সতর্ক হওয়া উচিত। তাহলে কিন্তু আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্ধকার সময় অপেক্ষা করছে। তাই আজকের দিনটা সত্যি খুব দুঃখের বিষয়। আমার প্রেসের সামনে আসার দরকার ছিল না, কিন্তু এই দৃশ্য দেখার পরে কোনো সুস্থ মানুষ স্থির থাকতে পারবে না। আমি বারবার যখন
দেখছিলাম যে মোবাইলে যে ভিডিও আসছিল, সে দৃশ্য, তার পরিণাম, যারা বোম ফাটাতে গেছেন সেই পুলিশ কর্মীরা আহত হয়েছেন, তারা প্রাণের ভয়ে পালাচ্ছেন, মানুষ ছুটছে, হাহাকার। ইরাকে বোম পড়লে যে দৃশ্য আমরা দেখতাম যুদ্ধের সময়, কুয়েতে বোম পড়ার সময় মানুষের যে হাহাকার দেখেছি, আজকে ঠিক সেই দৃশ্য আমরা পশ্চিমবাংলার গ্রামে দেখতে পাচ্ছি, গঙ্গার ধারে। এপারে গঙ্গার এপাশে বোম ফাটছে, ওপাশের লোক ভয়ে কেঁপে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দেবেন? উনি জীবনে টাকা ছাড়া কিছু বোঝেন না, তাই ডিমনিটাইজেশন যখন টাকা নষ্ট হয়ে যাচ্ছিল তখন রাস্তায় নেমেছিলেন। আর এইসব ঘটনার জন্য তার মুখে কোনো শব্দ নেই। আমার মনে হয় পিকে ঠিক করে দেবেন উনি কী বলবেন, আমরা অপেক্ষা করছি তার জন্য। পিকে বাংলার কথা বোঝেন না বা বাঙালির জীবনের দাম বোঝেন না, উনি ভোট বোঝেন। পিকের মতো লোকেদের উপর যদি বিশ্বাস করেন তাহলে বাঙালির ভবিষ্যৎ কী হবে সেটা সবার ভাবার দরকার আছে। আমি আরেকটা এই প্রসঙ্গে বলে দিই, সকালেও বলেছি বিভিন্ন মিডিয়াকে, এই যে বিস্ফোরণ হয়েছে, একাধিক বিস্ফোরণ, আমরা বারবার কেন্দ্রীয় কোনো আর এজেন্সির দাবি করেছি ইনকোয়ারি, আমি আবার দাবি করছি অফিসিয়ালি, এই যে ঘটনা ঘটেছে, ওই যে নৈহাটির বিস্ফোরণ, ওখানকার বিস্ফোরক, আজকের যে ঘটনা, এতে কি ছিল কেমিক্যালস এবং কারা এর পিছনে, কি চক্রান্ত আছে, এটা একমাত্র তখনই সামনে আসবে, উদ্ঘাটিত হবে যদি এনআইএ তদন্ত হয়। সে না আমরা বিজেপির তরফ থেকে অফিসিয়ালি এনআইএ তদন্ত দাবি করছি। পুলিশের লোকেরা কত অনভিজ্ঞ বা এই ধরনের বিস্ফোরক সম্বন্ধে তাদের কত সীমিত জ্ঞান আছে, বা তাদের কাছে এই ধরনের কোনো তন্ত্রই নেই, কোনো ব্যবস্থায় ট্রেনিং নেই যে একটা বিস্ফোরকের ক্ষমতা কত হতে পারে, কত ক্ষতি করতে পারে। না এই ধরনের অর্বাচীনের মতো কাজ করেছেন, যদি 4 জন পুলিশ কর্মীও আহত হন, কেন হচ্ছেন? তারা জানেন না বলে। দেবাংশু, এনআইএ তদন্তের দাবি একদম অফিশিয়ালি রাজ্য বিজেপি। প্রথম কথা আমি বলি, দিলীপ বাবুকে খুব ভালো লাগলো, উনি বললেন যে উনি নাকি স্থির হয়ে বসতে পারছেন না, মানে এই সমস্ত দেখার পর। কিন্তু উনি স্থির হয়ে বসতে পেরেছিলেন জেএনইউর আমাদের মেয়েটার রক্ত দেখে, এবং তিনি স্থির হয়ে বসে বেশ সুন্দর করে বলতে পেরেছিলেন। আমাকে একটু বলতে দিন না, কেন আপনার সময় আপনি বলবেন? আপনারা সভাপতি বললেন, আপনি ডবল টাইম দিবেন নাকি? এই তদন্ত তৃণমূল কেন করতে যাচ্ছে? আমাকে বলতে দিন, আপনি বলবেন, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। না না, এরা তদন্ত আছে। যে মানুষটা সাংবাদিক সম্মেলন করে বলে লাল রং না রক্ত, তার গাড়ি ইরি করে। যে মানুষটা বক্তৃতা দেওয়ার সময় গর্ভবতী মহিলার অ্যাম্বুলেন্সকে বলেন ঘুরে যেতে, তার গাড়ি ইরি করে। আমি বলতে চাই, শুনুন, এনআইএ তদন্তর কথা ওনারা বলছেন, ওনারা সবকিছুতেই বলেন, মানে তুবড়িও বাস্ট করে অনেক জায়গায় শোনেন তো, সেটারও কিন্তু তীব্রতা হয়, গোটা পাড়া জুড়ে শোনা যায়। আমি বলছি যে কোনো বাজি যদি মানে বাস্ট করে সেটা একটা তীব্রতা আছে, কিন্তু আমি তুবড়ি, আমি বলছি সুমনদা, আমি বলছি না 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 একদম না সুমন, আমি সেটা বলতে আমার কথাটা ভুল ধরছেন। আমি বলছি একটা তুবড়ির বিস্ফোরণে লোকের বাড়ির কাঁচ ভেঙে যায়। আমি বলছি সেখানে একটা এতগুলো বিস্ফোরণ একসাথে যদি ডিসপোজ করা হয়ে থাকে, সেক্ষেত্রে এটার যে বিস্ফোরণ তদন্তের উপর ছাড়া উচিত। কিন্তু প্রশ্নটা এই যে কালকে ওপেন এন্ড শাট কেস দেখলাম, পুলিশ কর্মীরা কাঁধে কাঁদানে গ্যাসের ব্যাগ নিয়ে, ওই বক্স, সাদা বক্স নিয়ে পাবলিকের গাড়ির কাঁচ ভাঙছেন। আমি বলছি কজন সাসপেন্ড হয়েছে, কজন শোকজ হয়েছে, কজন গ্রেফতার হয়েছে? আপনি সুমনদা এই ঘটনা আমি বলছি তদন্ত তো আমি কালকেও শুনেছি যে তদন্ত হবে, এসপি বলেছেন কি তদন্ত আপনারা জানেন, এবং এটা তদন্ত হলে আপনারা জানতে পারবেন, এবং আমরা বিশ্বাস করি আপনাদের এইটুকুনি অ্যাসিওর করতে পারি যে যারা এই ঘটনায় জড়িত, গতকালের মালদার ঘটনার কথা আশা করি বলছেন, তারা প্রত্যেকে তাদের উপযুক্ত সেই ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াগড় কাণ্ডে যখন এনআইএ এসেছিল, তদন্তের স্বার্থে কিছু মাদ্রাসায় যেতে হয়েছিল, তখন এই মমতা ব্যানার্জি বলেছিল যে এনআইএ তারা সাজানো ঘটনা, তারা বোম রেখে আসছে। আমার কথা হলো, দেখুন তদন্ত এখন হবে এই ঘটনা ঘটার পরে, কিন্তু বিস্ফোরকটা কি ছিল সেটা তদন্ত করে জানতে অসুবিধা। আমি শুধু একটা জিনিস মনে করি দেবো তথ্যের খাতিরে, এনআইএ আমার মনে আছে এই স্টুডিওতে দিনের পর দিন এনআইএ রাজ্যের অনুমতি ছাড়া আসতে পারে কিনা ইত্যাদি ইত্যাদি। এনআইএ যখন তদন্তভার নিল তখন মস্ত একটা মিছিল বেরিয়েছিল, তৃণমূলের মিছিল। সেই সবার আগে সেই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন, নিজের হাতে ব্যানার ধরে, ফুটেজও আছে, আর্কাইভে পেয়ে যাব, মুকুল রায়। হ্যাঁ হতে পারে, তো আপনাদের হতে পারে, তখন তো তৃণমূলে তিনি ছিলেন, এবং একাধিক ভাষণ উনি বলেছিলেন যে আমি তৃণমূল করে যে পাপ করেছি, আজকে বিজেপিতে এসে আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে ওপেন যাচ্ছেন, প্রত্যেকটা মিটিং এ বলছেন যে আমি তৃণমূল করে মমতা ব্যানার্জির পাশে থেকে একটা কথা বলছি, এখন তুমি এক্সপ্লোসিভ এক্সপার্ট দিয়ে কি পাবে ওখানে? অল তো ব্লাস্টেড, সব তো বেরিয়ে গেছে, তো আর তো কিছু পাবে না তুমি। কে করবে? ভগবান নাকি?
আমি পার্থদার কাছে আসবো। পার্থদা, আমার আরো মুশকিল হচ্ছে যে স্মৃতিটা অনেক কিছু মনে পড়ে যায়, তো বিশেষ করে আমার এই পেশার সহকর্মীদের একজন চিত্রগ্রাহক সাংবাদিক ছিলেন, চোখ নষ্ট হয়েছে সারা জীবনের জন্য, সেই মানুষটির চোখ চলে গেছিল 2006-এর 21শে সেপ্টেম্বর ওই ঝিটকার জঙ্গলে। সাংবাদিকদের ডেকে ডেমনস্ট্রেশন করা হচ্ছিল যে কিভাবে বোমা নিষ্ক্রিয় করা যায়, সেই ফুটেজও আছে, খানিকক্ষণের মধ্যে দেখাবো। আমি বলছি ঘটনা থেকে কেন সিআইডি বলুন, রাজ্য পুলিশ বলুন, কলকাতা পুলিশ বলুন, কেন শিক্ষা নেবে না? আপনি বলছেন 5 তারিখের এই ফুটেজ, আমি দেখলাম বোধহয় দিলীপ বাবু গুলিয়ে ফেলেছেন 5 তারিখের ফুটেজটাও আজকের ভাবছেন। 5 তারিখের ফুটেজ দেখলে মনে হবে হলিউডি ফিল্ম। 2 জন পুলিশ কর্মী প্রাণ বাঁচাতে দৌড় হচ্ছে। 5 তারিখ যদি এই ঘটনা ঘটে, সেই ঘটনা রেকর্ডেড হয়, 9 তারিখ কি করে এই ভুল হয়? মানে আমি বলছি যে দ্বিতীয়বার ভুল, কিন্তু আমায় যদি জিজ্ঞেস করেন ক্ষমাহীন, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ক্ষমাহীন। দাদা ভুলটা তৃতীয়বার হচ্ছে, কারণ প্রথম হচ্ছে যে 4 জন মানুষ মারা গেলেন যে তীব্রতার বিস্ফোরণ, সেটা থেকে প্রথম শিক্ষা নেওয়া উচিত ছিল যে এটা যে কোনো মামুলি বিস্ফোরণ নয়। তারপরে হচ্ছে যে সেই বিস্ফোরণে উদ্ধার করা বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে আপনি যেটা বলছেন যে গতকালের যে পুলিশ কর্মীরা প্রাণ হাতে দৌড়াচ্ছে, এটা যদি দৃষ্ট হয় 5 তারিখ, এবং তার থেকেও শিক্ষা না নিয়ে হচ্ছে যে আজকে যে কাণ্ডটা ঘটলো, ফলে 3-4টে প্রশ্ন উঠে যাচ্ছে পরপর। এক হচ্ছে যে পুলিশ সত্যি সত্যি তারা তাদের কর্মীদের নিরাপত্তার প্রশ্নে কতটা আন্তরিক, গোটা পুলিশ বিভাগ, কারণ নিচুস্তলার পুলিশ কর্মী যারা এই কাজটা করতে যাচ্ছেন তারা জীবন হাতে করে যাচ্ছেন। শুধু তারা নয়, এবার তারা জীবন হাতে করে যাচ্ছেন তো বটেই, এবং তাদের এই জীবন হাতে করে যাওয়ার যে চ্যালেঞ্জ এবং কম্পালশন, তার মধ্যে দাঁড়িয়ে তারা অজস্র মানুষের জীবন হাতে প্রায় ধরিয়ে দিচ্ছেন, এরকম একটা জায়গায় যাচ্ছে। আমি আপনাকে বলছি এই কারণের জন্য, যেটা সলিলবাবু বলছিলেন যে বিজ্ঞান এখন অনেক দূর এগিয়ে গেছে, ফরেন্সিক ইঞ্জিনিয়ারিং বলে একটা শব্দ বেরিয়েছে। ফলে এই যে নৈহাটিতে বাজি পুড়লো, চুচুড়ায় বাড়ি ফেটে গেল, আপনি যদি বলেন এই শব্দের যে অভিঘাত, এই যে ব্লাস্ট শক যেটা আসছে, আমি বলছি এই স্টুডিওতে না আমি 6 জনকে, আমি বলছি যেহেতু নিজে আমি ওই পেশার সাথে যুক্ত বলে সিভিল ইঞ্জিনিয়ার, 1.5 কিলো হাতুড়ি ধরিয়ে দেবো সবাইকে নিয়ে, বলবো যে ওই ঘরটাই চলুন, গিয়ে হচ্ছে যে ওই ফাটলটা তৈরি করবেন, কতক্ষণ লাগে দেখবেন। আমি বলছি যে এটার থেকে এটা প্রমাণিত হয় যে এটা কিন্তু সাধারণ চকলেট বোমা নয়, এটা আসলে তুবড়িও নয়, এবং এটা আসলে একটা ভয়াবহ বিস্ফোরক, যে বিস্ফোরকের অভিঘাতে আমি বললাম গঙ্গার এপার ওপার সর্বত্র এইরকম একটা চিত্র তৈরি হয়ে গেছে। এবং এখানেই সবচেয়ে বড় আরেকটা প্রশ্ন, যে পুলিশের আমি বলবো যে সমালোচনার জায়গা যেটা, যে নিষ্ক্রিয় বোমা নিস্তেজ করতে পুলিশ হচ্ছে যে অপারগ হয়ে যাচ্ছে তার পেশাগত দক্ষতা প্রশ্নের মধ্যে। তার পেশাগত দক্ষতা আরেকটা জায়গা প্রশ্নের মধ্যে পড়ছে, যে যেখানে সক্রিয় বোমা তৈরি হয়, সেই সক্রিয় বোমার যে বাস্তুতন্ত্র ইকোসিস্টেম, সেটাকে নিষ্ক্রিয় কি করে করব, সেটার ক্ষেত্রেও কোনো কিছু নেই। মানে এরকম বলছে আমাদের রাজ্যে বাজি শিল্প থাকবে, সে তো শিবকাশিতেও আছে, যে আপনি নিরাপত্তা মেনে বাজিটাকে কুটির শিল্পের পর্যায়ে নিয়ে যান, অনেক মানুষ চাকরি পাবে। কিন্তু গোটা রাজ্যে প্রশাসন যে জায়গায় যাচ্ছে, যে বোমাটা হচ্ছে কুটির শিল্পের জায়গায় চলে যাচ্ছে। এবং এখানে এই বোমার ব্যবহারে যে কেউ একজন উল্লেখ করছিলেন, আমরা যে পঞ্চায়েত নির্বাচনের আগে পরে আমি দেখেছি যে শাসক দল এই ক্ষমতার রাজনীতি ধরে রাখতে সবচেয়ে বড় উপভোক্তা যদি বলেন ছিল এই বোমা। আমি বলবো যে এবার এই বোমা উপভোক্তা, এই ক্রেতা সুরক্ষার দায়িত্ব সম্ভবত পুলিশ এবং শাসক নিচ্ছে। পুলিশকে এখন অনেক কাজ করতে হচ্ছে, যে লোক জোগাড় করা, টাকা জোগাড় করা শাসকের পক্ষে। আমি বললাম এত কিছুর পর এবার পুলিশ নিজের জীবন দিতে যাচ্ছে। এখন পুলিশের আমার ধারণা বোঝার সময় এসছে সত্যি সত্যি যে বোমা এবং বাজির তফাৎ খালি চোখেই বোঝা যায়, এবং সেই জিনিসটা সামনে আনা উচিত সুরক্ষার সাথে। পার্থদার সঙ্গে শুধু অভিষেকের কাছে যাব এইটা যোগ করে, যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ভাবলে ভুল হবে। কালকে আরপিএফ, সেখানে জিআরপি এর জওয়ানও দাঁড়িয়ে আছেন, ফুটেজে দেখা যাচ্ছে রেল লাইনে বোমা রেখেছেন, পুলিশের বক্তব্য ধর্মঘটিরা রেখেছেন, অত্যন্ত অন্যায় কাজ, কোনো সন্দেহ নেই। আমি তোলাচ্ছি একজন ফল বিক্রেতাকে দিয়ে, এবং যে ফল বিক্রেতা, আমি তো জানি তিনি কম্পালশনটা তার কি, যে পরের দিন ফলের দোকানটা বসতে দেবে না আরপিএফ, দাঁড়িয়ে হাতে করে সুতলি বোমা তুলছেন ফল বিক্রেতা। মানে এটা সভ্য জগতে হয়। কথা বলি, যে কোনো ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে কন্টিনজেন্সি প্ল্যান। কোনো সমস্যা হলে, সমস্যা হতেই পারে, তুমি একটা বাড়ি তৈরি করতে গেলে বাড়ি ভেঙে পড়ে, সেটাকে বলে ফল ব্যাক অপশন। আমি একটা সফটওয়্যারে কাজ করি, তুমি সাংবাদিকতা, কিছু হতে পারে, কন্টিনজেন্সি প্ল্যান থাকে, যেটাকে প্ল্যান বি বলি। কি কন্টিনজেন্সি প্ল্যান আছে? ছেড়ে দাও আমাকে একটা, এই যে আমরা পেশাদারিত্ব নিয়ে কথাবার্তা বলছি, ওইখানে কুটির শিল্প ঘরে ঘরে হয়ে গেছে, একদিনে হয়েছে। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। এইবার শুধু এই ঘটনাটাকে যে আমরা যদি ভাবি যে পুলিশের নিষ্ক্রিয়তা, তাহলে ভাবলে আমরা ভুল করছি। তোমাদের সেই নৈনানে সেই ওই ইলেকট্রিসিটি কাটতে গেছিল মনে আছে? জাস্ট আমার প্ল্যান বি ছিল না বললে গুলি চললো, 22 জন লোক আহত হলো, 4 জন মারা গেল, ডিসেম্বর মাস 2011। ছেড়ে দাও, শিখলাম না। মগরাহাট বিস্মত কাণ্ড, কমশন হলো, মারা গেল। সংগ্রামপুর বিস্মত কাণ্ড 2014। আমার কিন্তু হিস্ট্রি রিপিট করে যাচ্ছে। আর আরেকটা কথা, ক্ষতিপূরণ।
কি কি ক্ষতিপূরণ দেবে তুমি? আমার শৈশবের ক্ষতিপূরণ দিতে পারবে? যে হৃদরোগে আক্রান্ত হলো তার ক্ষতিপূরণ দিতে পারবে? আমি যদি কালা হয়ে যাই তার ক্ষতিপূরণ দিতে পারবে? স্মৃতির ক্ষতিপূরণ হয় না, আবেগের ক্ষতিপূরণ হয় না। কি বলছে একটা বাচ্চা ছেলে নাকি, মানে দুধের শিশু, বাচ্চা ছেলে বলাটা ভুল, সে নাকি আটকে গেছে। আর উইথ ডিউ রেসপেক্ট যারা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে, দেবাংশু আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, দেবাংশু যদি এটাকে তুবড়ির সঙ্গে তুলনা করে তাহলে আমার বলতে বাধ্য হবে যে ও জীবনে কোনো তুবড়ি ফাটায়নি। সমস্যা তুবড়ির সাথে কোনো রকম কম্পেয়ার করিনি। ওটার তীব্রতায় যদি বাড়ির কাঁচ ফাটতে পারে, কালী পুজোর সময় 68 ডেসিবেল হলে রাত্রি 10টার পর বাজলে তোমার বাড়িতে পুলিশ চলে আসবে। এখানে কোথায় উচিত? অ্যাবসলিউটলি উচিত। এখানে 68 টু দি পাওয়ার হোয়াট, 68 টু দি পাওয়ার হোয়াট। আর আরেকটা জিনিস আমি জানতে চাইছি যে এই যে পুরো ঘটনাটা ঘটলো, আইন শৃঙ্খলা বলো, এই সব বলো, এর বাইরে দাঁড়িয়ে যেটা পার্থদাও বলছিল, এত বাজি, আমি ধরে নিলাম বিতর্কের খাতিরে এটা বাজি, সামনে কালী পুজো আছে, উপভোক্তাকে কে কিনছে এত বাজি? মানুষ খেতে পাচ্ছে না, আমি তৈরি করবো তো বিক্রি করার জন্য, হচ্ছে কোথায় এটা? ইট ইজ এভরিথিং বাট আ বাজি। 4 দিন ধরে ফাটিয়ে আমি শেষ করতে পারছি না। 4 দিন ধরে বাজি, আগের প্রত্যেককে আমি তোমাকে জাস্ট একটা ছোট হ্যাঁ। পরিসংখ্যান দিয়ে দিই। গত বছর সব খবরের কাগজে বেরিয়েছিল 400 কেজি অবৈধ বাজি শুধু চম্পাহাটি থেকে ধরা হয়েছিল 19 অক্টোবর। নিশ্চয়ই সেগুলো ডিস্ট্রয় করা হয়েছিল, একটা বাড়ি ভেঙেছিল। সো ইট ইজ এনিথিং বাট আ বাজি। এর সঙ্গে শুধু আমি বিশ্বনাথ একটা জিনিস যোগ করব, যেটা উল্লেখ না করলে, সেটা হাইলাইট না করলে অন্যায় হবে। পাশাপাশি মানুষের ক্ষোভ এবং নিঃসন্দেহে ঘটনা হিসেবে যদি বলেন নিন্দনীয় ঘটনা, কিন্তু কোথাও একটা কালকে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, আজকে পুলিশের গাড়ি, দুটো গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, 4টে গাড়ি ভাঙচুর করা হলো। এসপি নিজে অত্যন্ত, এসপির বিরুদ্ধে এলাকায় কোথাও ক্ষোভ আছে এমনটা নয়, কিন্তু গিয়ে স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মুখে পড়ছেন। কোথাও কিন্তু একটা মানুষের ঘরবাড়ি ভাঙা শুধু নয়, বিভিন্ন কারণে ক্ষোভটা প্রতিফলিত হচ্ছে, এবং প্রতিফলিত হচ্ছে প্রাথমিকভাবে সফট টার্গেট হয়ে যাচ্ছে পুলিশ। আমি শুধু আপনাকে বলি যে এক বীরভূম জেলায় আপনি যদি প্রতিদিন আপনার স্টুডিওর ফুটেজগুলো বার করেন, প্রতিদিন আপনার জেলা সাংবাদিক পাঠাচ্ছে যে কোথায় কিভাবে বিস্ফোরণ হচ্ছে, কি এমনকি তৃণমূল কংগ্রেসের একাধিক পার্টি অফিস ভেঙে যাওয়া নিয়ে আমরা এখানে শো করতে হয়েছে। পিংলাতে যে পার্টি অফিস বিস্ফোরণ হয়েছিল তৃণমূল কংগ্রেসের, সেখানে একজন মারাও গিয়েছিলেন। পশ্চিম মেদিনীপুরে একাধিক পার্টি অফিসের বোম এবং সেখানে ভেঙে যাওয়ার, মানে নৈহাটিতে যে 4 জন মারা গেলেন, তারপরে মানে সেই সময় মনোজ ভার্মা প্রেসকে যে বিবৃতিটা দিয়েছিল আমার কাছে সেটা কানে লাগে। উনি বলেছিলেন যে এখানে তো মানে বাড়ি বাড়িতে বোম কারখানা। মানে আমি বলছি যে কোনো একটা জায়গাতে যে বমটা ইনস্টিটিউশনালাইজড হয়েছে, এই ইনস্টিটিউশনালাইজড হয়ে যাওয়ার পেছনে 2-3টে কারণ মূলত। একটা কারণ যে এই বোম পলিটিক্যালি ব্যবহার হয়, একটা মানে এই যে আপনি বলেন না সবসময় যে পশ্চিমবাংলার রাজনীতিতে বিশ্বনাথ দাই হিংসা কেন এত, এভরিডে পলিটিক্সে হিংসা কেন? যোগ করব শুধু তৃণমূল নয়, তৃণমূল বিজেপি শক্তিশালী হচ্ছে, আমি বিজেপির আমি দল মত নির্বিশেষেই বলছি, একদম মানে সামগ্রিকভাবে হিংসা পশ্চিমবাংলার রাজনীতির একটা কাঠামোগত রূপ নিয়েছে, এবং এই হিংসাতে বোম ব্যবহার হয় সেটা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি ঘটনার প্রেক্ষিতে আমরা দেখতে পাই। দ্বিতীয় যে বিষয়টা সেটা দেখুন, শেষ পর্যন্ত এই লোকগুলো তো শ্রমিক হিসাবেও কাজ করে, তার মানে কোনো একটা জায়গায় কিন্তু আমি অন্য কাজ দিতে পারছি না, অর্থাৎ আমার কর্মসংস্থানের প্রশ্নটা কিন্তু ওখানে থেকে যাচ্ছে কোনো না কোনোভাবে। আর তৃতীয় যে বিষয়টা, যে পুলিশ প্রশাসন সামগ্রিক যে অবস্থানটা, অর্থাৎ তাদের যে আইন শৃঙ্খলার প্রতি নজর রাখা, এভরিডে নজরদারি করার কথা, সেটা যে হচ্ছে না, তারই সুযোগ নিয়ে কিন্তু এই বীরভূমে প্রতিদিন বোম ফাটে, তারই সুযোগ নিয়ে কিন্তু সারা রাজ্য জুড়ে বোমের কারখানা গড়ে ওঠে। দেখুন না, এই আজকের ঘটনাটার ব্যাকগ্রাউন্ডে গেলে জীবন্ত 4 জন শ্রমিক সেই কারখানার মধ্যে পুড়ে মরল, সেই জন্যই তো এত রেড, এত সিজ, এত গ্রেফতার। এটা দিনের পর দিন আমরা দেখেছি সবচেয়ে গরিব মানুষগুলো সবচেয়ে সাফারার হয়, মানে এই বমকে রিলেটেড সবচেয়ে গরিব মানুষ যারা, এই যে আপনি ফল বিক্রেতার কথা বলছিলেন, আপনার মনে থাকতে পারে বীরভূম জেলা 2013 পঞ্চায়েত নির্বাচন বা তারও আগে আপনি যদি 2008 পঞ্চায়েত নির্বাচনে একাধিক বাম আমলেও মারা গিয়েছিল বীরভূম জেলাতে। কোন মানুষগুলো মারা গিয়েছিল? কোন মানুষগুলো মারা গিয়েছিল? গরিব মানুষগুলো মারা গিয়েছিল। কর্মসংস্থানের জন্য তারা বাধ্য হয়, তাদেরকে বাধ্য করানো হয় ওই কাজের জন্য, বা বাধ্য হন তারা ওই কাজের জন্য। এবার যে প্রশ্নটা হচ্ছে যে তার থেকে কি মুক্তির উপায় নেই? আমার প্রশ্ন হচ্ছে, রাজনীতির যদি সদিচ্ছা আপনার না থাকে, আপনি প্রশাসনটাকে যদি প্রশাসনের মতো না চালান, প্রশাসনের রাজনীতিকরণ যদি পূর্ণ মাত্রায় হয়, তাহলে এর থেকে মুক্তির উপায় নেই। কারণ কি,
আপনি যে কোনো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর ইতিমধ্যে এটাকেও কেন্দ্র করে শুরু হয়ে গেছে। এবার কি হয়, পুলিশ প্রশাসনের সুবিধে হয়ে যায়, যেই মুহূর্তে রাজনীতির ছোঁয়া লেগে যায় ওই রাজনীতির আড়ালেই কিন্তু তারা নিজেদেরকে দূরে রাখতে পারে, অর্থাৎ তাদের ব্যর্থতাকে ঢেকে রাখতে পারে। বারবার এটা আমরা দেখেছি যে যত পলিটিসাইজেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের হচ্ছে তত পুলিশ অকর্মণ্য হচ্ছে এবং পুলিশ একের পর এক ব্যর্থতাকে কিন্তু তারা রাজনীতির ইয়েতে চাদরে ঢেকে ফেলতে পারে। এর সঙ্গে আমার শুধু একটা প্রশ্ন যোগ থাকবে, আজকে যে পুলিশ বাহিনীর তরফ থেকে বলা হচ্ছে যে পরপর রেড করতে হচ্ছে, কারণ গোটা এলাকাটা, এই গ্রাম অসংখ্য কুটির শিল্পের জন্ম দিয়েছে এবং কুটির শিল্প কি বেআইনি বাজির, যদিও যে বাজি শব্দটা নিয়ে সলিল ভট্টাচার্য ইতিমধ্যেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, কিন্তু কথা হচ্ছে যে কি করে একটা জায়গায় দিনের পর দিন কুটির শিল্প হয়ে এই বেআইনি বাজি বা বেআইনি বিস্ফোরক জমতে পারে। কুটির শিল্প হয়েছে তো একদিনে নয়, এর আগে অবধি পুলিশ ইন্টেলিজেন্স কোথায় ছিল? আমি দ্রুত একবার যারা গোটা দিন হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে মন্তব্য পাঠাচ্ছেন, কয়েকটা মন্তব্য দেখে নেব। দেবাশিস গোস্বামী তিনি বলছেন কর্তৃপক্ষের উচিত এর দায়ভার যে অফিসারদের ওপর ছিল তাকে শোকজ করা, উপযুক্ত উত্তর না পেলে সাসপেন্ড করা। মিহির বন্দ্যোপাধ্যায় লিখছেন তাহলে তো 4 তারিখ রাজ্যপালই ঠিক বলেছিলেন, এ তো বাজি নয় দেশি বোমা তৈরি হচ্ছিল। অর্ণাংশু ভট্টাচার্য বলছেন দুর্ঘটনা দুর্ঘটনায়, সেটাকে নিয়ে অহেতুক রাজনীতি করার কোনো মানে হয় না। শ্যামল ঘোষ বলছেন এদিকে বোমা ফাটছে, ওদিকে ফ্লাইওভার ভেঙে পড়ছে, উন্নয়নের ঠেলায় আর কি কি ফাটবে কে জানে। অভ্র দে লিখছেন বাহ, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সহায়তার আশ্বাস দিয়েছেন, দোষীরাও শেষ পর্যন্ত চিহ্নিত হবেই। অরিন্দম বিশ্বাস লিখছেন আমি ব্যান্ডেল থেকে কম্পন টের পেয়েছি, আমি নিশ্চিত এটা সাধারণ বারুদ নয়। অর্ণব লিখছেন বাজিগুলো পাশে গঙ্গার জলে ফেলে দিলেই তো হতো। রাহুল কুমার রসিকতা করে লিখছেন বাংলা ভারতে প্রথম পারমাণবিক শক্তিধর রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করলো। নিঃসন্দেহে রসিকতা, কিন্তু অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয় নিয়ে রসিকতা আমি বলতে বাধ্য হলাম। আমি দ্রুত আপনাদের দেখাবো যে কেন বলছি যে ঘটনা থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। 5 তারিখে যেভাবে ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে 2 জন পুলিশ কর্মী কার্যত দৌড়ে প্রাণ বাঁচালেন, তারপর 9 তারিখে এই ধরনের অসতর্কতা, অদক্ষতা, অপেশাদারিত্বের ঘটনা ঘটলো কি করে, এ প্রশ্ন রইল আমাদের। এ কেমন পুলিশ? বিস্ফোরক নিষ্ক্রিয় করার এ কেমন ট্রেনিং? এ কেমন পেশাদারিত্ব? নৈহাটিতে বিস্ফোরণের এই ছবিগুলো সামনে আসার পর পুলিশের কর্মদক্ষতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। নৈহাটি দেবকের বাজি কারখানা থেকে বাজেয়াপ্ত বাজি ও বাজির মশলা বৃহস্পতিবার ছাইঘাটে গঙ্গার ধারে নিয়ে যায় পুলিশ। নিষ্ক্রিয় করার জন্য তাতে আগুন লাগাতে এই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। কিন্তু খোদ পুলিশ যখন বিস্ফোরক নিষ্ক্রিয় করছিল তখন এমনটা ঘটল কি করে? বোমা নিষ্ক্রিয় করার জন্য তো নির্দিষ্ট প্রশিক্ষণ থাকে। যে পুলিশ এই দায়িত্বে ছিল তাদের কি পর্যাপ্ত প্রশিক্ষণ ছিল না? 5 তারিখ নৈহাটির এই ছাইঘাটেই বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে বড়সড় বিপত্তি বাঁধতেও বাঁধেনি। সেই ঘটনার থেকেও কেন শিক্ষা নেয়নি পুলিশ, উঠছে প্রশ্ন। তো মানে ফায়ারওয়ার্কস বলতে যে বাজিটা সেটা নয়, অবশ্যই খুব মানে শক্তিশালী বোম বা অন্য মশলা ছিল। আর যেটা যে ঘটে গেছে কিছুই তো একটা মানে তাড়াহুড়ো করতে গেছে বা একটা কিছু তো হয়েছে, নাহলে এটা হলো কেন? এগুলো তো বোমের এক্সপার্টরাই করে। এই নিয়ে সাফাই সুর পুলিশ কমিশনারের গলায়। হিউজ কোয়ান্টিটি অফ এক্সপ্লোজিভ ছিল, কিন্তু যারা বিডিডিএস টিম আছে এটা ওরাই ঠিক করে কতটা কিভাবে ডিসপোজাল করতে পারবে। তো সেটা আমার পক্ষে বলা সম্ভব নেই দ্যাট কত কোয়ান্টিটি একসঙ্গে কিভাবে ডিসপোজাল হবে। যে এলাকায় এই বিস্ফোরণ ঘটানো হয়েছে তার থেকে একটু দূরেই নির্মীয়মান পানীয় জল প্রকল্পের ইনটেক পয়েন্ট। একটু তফাতেই রয়েছে গঙ্গার উপরে রেলের 2টি ব্রিজ, যার একটি প্রায় 125 বছরের বেশি পুরনো। আশপাশে ঘিঞ্জি এলাকায় প্রচুর মানুষের বসবাস। বিস্ফোরণের তীব্র শব্দে এদিন অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার নৈহাটির এই ছবি মনে করিয়ে দিয়েছে 2006 সালের 21শে সেপ্টেম্বর ঝাড়গ্রামের ঝিটকার জঙ্গলের একটি ঘটনার কথা।
সেদিন মাওবাদীদের কৌটোর মধ্যে রেখে যাওয়া বোমাকে এভাবেই ছেনি হাতুড়ি দিয়ে খুলতে গিয়ে বিস্ফোরণ হয়। প্রাণ হারান 2 পুলিশ কর্মী। মাত্র 24 ঘন্টা আগেই বুধবার ধর্মঘটের দিন দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বারাসাতে রেললাইন থেকে উদ্ধার হয় 4টি তাজা বোমা। আর অবাক করা বিষয় হলো, ঘটনাস্থলে আরপিএফ এর কর্মীরা ছিল জিআরপিও, কিন্তু তা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে তাজা বোমা সরাতে হয় এক ফল বিক্রেতাকে। কেউ তুলতে চাইলো না, জলের বালতি নিয়ে গিয়ে আমি বোমটাকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বোমটাকে তুললাম। পুলিশ থাকা সত্ত্বেও বোমা সরাতে একজন সাধারণ মানুষকে ডেকে আনা তো বেআইনি কাজের শামিল। কিন্তু এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি কেন্দ্রীয় রেল পুলিশ। একজন ফলওয়ালাকে দিয়ে বোমা তোলা হচ্ছে, হাইলি আনসাইন্টিফিক, হাইলি আনমেথডিক্যাল, হাইলি আনপ্রফেশনাল এবং একেবারে ন্যাক্কারজনক। ওটা হয় না কখনো। ওটা ওই লোকটা মরে যেতে পারত। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি মাত্র এই কাজটি করতে পারবেন, অন্য কোনো লোক ওই কাজটি করতে পারবেন না। দক্ষিণ বারাসাতে যে পুলিশকে তাজা বোমা সরানোর ক্ষেত্রে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি, মালদা সুজাপুরে বুধবার ধর্মঘটের দিন সেই পুলিশকেই ভাইরাল ভিডিওতে দেখা গেছে বেসরকারি একের পর এক গাড়িতে ভাঙচুর করতে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে এখানেই দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ভাঙচুর চালাচ্ছে পুলিশ। কেন বারবার কখনো আইন ভঙ্গের, কখনো অপারদর্শিতার প্রমাণ দিচ্ছে পুলিশ? হতবাক প্রাক্তন পুলিশ কর্তারাও। এই টোটাল যে জিনিসটা আমি যেটা মনে হয়েছে যে টোটাল যে পুলিশের ম্যানরা আজকে পারমিশন দিলেন এবং যারা আজকে এই কাজটা করলেন, তার মধ্যে কোনো প্ল্যানিং ছিল না, তার মধ্যে কোনো কেয়ার ছিল না, তার মধ্যে কোনো নাগরিক জীবন রক্ষা করার ভাবনা ছিল না। সব মিলিয়ে নৈহাটির বিস্ফোরণের ঘটনায় এখন সমালোচনার মুখে পুলিশ। এবিপি আনন্দ। 13 তারিখের বিরোধীদের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় জানিয়েছেন যে বাম কংগ্রেসের ভূমিকা মেনে নিতে পারছি না, আমার পক্ষে সিপিএম কংগ্রেসের সঙ্গে কিছু করা সম্ভব নয়। পাল্টা আক্রমণ শানিয়েছে সিপিএম এবং কংগ্রেসও। দেখুন, বাংলায় এনআরসি কে এসব আমরা করতে দেব না। বৃহস্পতিবার ফের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় পথে নেমে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একই দিনে তৃণমূল নেত্রী জানিয়ে দিলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় যৌথ কর্মসূচি ঠিক করতে 13ই জানুয়ারি বিরোধীরা দিল্লিতে যে বৈঠক ডেকেছে সেখানে তিনি যাবেন না। অর্থাৎ মমতা নিজে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করবেন, কিন্তু দিল্লিতে এই ইস্যুতে বিরোধীদের জোটবদ্ধ হওয়ার বৈঠকে হাজির থাকবেন না। আর তৃণমূল নেত্রীর এই অবস্থানকে কড়া আক্রমণ করেছে বাম কংগ্রেস। আমি 13 তারিখে মিটিং হচ্ছে, যাব না, এটা একটা অজুহাত খুঁজলেন। উনি কি নরেন্দ্র মোদীকে বলবেন তোমার বিরুদ্ধে বিধানসভায় আলোচনা করতে চেয়েছিল, আমি সেটাও করতে দিইনি? তাতে উনি হয়তো কিছু বাহাবা করাবেন, হয়তো চিটফান্ডের কেলেঙ্কারি নায়কদের আপাতত হয়তো গ্রেপ্তার করবেন না, আবার কিছুদিন রেহাই দেবেন, সেটা করতে পারেন উনি। বাংলায় কেন ধর্মঘট সফল হয়েছে সেই কারণে মানুষের উপর রাগ করে উনি একটা বাহানা খুঁজছিলেন যাতে দিল্লিতে বিজেপি বিরোধী সভা বয়কট করতে পারেন। রাজীব কুমারের জামিন হয়েছে, পিসি ভাইপোর অনেক কেস বাকি আছে এখন। দিল্লির বসেদের কাছ থেকে ক্লিয়ারেন্স আসেনি যে আপনি যেতে পারেন, সেই কারণে উনি দিল্লির এই সভা বয়কট করছেন। যদিও তৃণমূল এসব অভিযোগে গুরুত্ব দিতে নারাজ। সুজন আর আব্দুল মান্নান মনে করছে কি তাদের দলের নির্দেশ আছে, আমাদের দলের নির্দেশ নেই? আমাদের দলের নেত্রীকে যদি কেউ অপমান করে তার জন্য কি আমরা মুখ বুজে বসে থাকবো? সঠিক সিদ্ধান্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেবো পশ্চিমবঙ্গে আর দিল্লিতে গিয়ে মঞ্চ শেয়ার করবো, ওটা হবে না। আমি বন্ধের বিরোধিতা করি, আমরা ধর্মঘট মানি না। আমি প্রথম এনআরসির বিরুদ্ধে রাস্তায় নেমেছি, এনআরসি হতে দেব না। তবে আপনাদের সঙ্গে থাকবো না। আপনারা ভাঙচুর করবেন, বাস জ্বালাবেন, তা মেনে নেব না। আমি দুঃখিত, 13 তারিখের বৈঠকে আমি যাচ্ছি না। বাম কংগ্রেসের ভূমিকা মেনে নিতে পারছি না, এরা গুন্ডাগিরি করছে। আমার পক্ষে সিপিএম কংগ্রেসের সঙ্গে কিছু করা সম্ভব নয়। সূত্রের খবর, অধিবেশন কক্ষ থেকে বিধানসভায় নিজের ঘরে ফিরে এনসিপি প্রধান শরদ পাওয়ারকে ফোন করে দিল্লির বৈঠকে না যাবার কথা জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল নেত্রীর এই চুক্তির সমালোচনাতে সরব বাম কংগ্রেস। দিল্লিতে বিজেপি বিরোধী দলের বৈঠক সে বয়কট করতে পারে না যে বিজেপির বিরুদ্ধে লড়াইতে বিশ্বাসযোগ্য। এবং কেউ যদি সত্যি সত্যি বিজেপি বিরোধী থাকেন, গতকালকে স্ট্রাইক কেন পশ্চিমবাংলায় সফল হয়েছে সেই দুঃখে আমি দিল্লি যাব না, এটাকে ছেলে মানুষই বলবে নাকি শেয়ানাগিরি বলবে? কালকের যে ধর্মঘট ডাকা হয়েছিল আপনার সমর্থন নিয়ে ডাকা হয়নি, ক্যামেরা মিটিং, সেখানে বলেছি যে আমাদের এই সিএর প্রস্তাবটাকে নিয়ে আলোচনা করা হোক, আপনাদের তো কোনো কিছু নেই, এটা কি আমরা অ্যামেন্ড করে আপনারা আলোচনা করুন।
তাতে উনি চটে গেলেন। উনি কি নরেন্দ্র মোদীকে বলবেন যে দেখো আমি কিন্তু বনকে সমর্থন করতে দিইনি, বন করতে দিইনি, আমি যত রকম পেরেছি বাধা দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে কটাক্ষ করেছে বিজেপি। লোকসভা ইলেকশনের আগে এখানে যে বিরোধী ঐক্যের ড্রামা হয়েছিল এবং তারপরে সাধারণ মানুষ ভারতবর্ষের যেভাবে তাদেরকে উত্তর দিয়েছে সেটা দেখার পরে বিরোধী ঐক্যের নেশাটা দিদিমণির কেটে গেছে। আমরাও বলতে চাই, আসুন আপনি হয়ে যাক জঙ্গলমহল, মতুয়া সমাজ, উত্তরবঙ্গ, গোর্খা সমাজ, সবাই আপনাকে আয়না দেখিয়েছে। মানুষ যেটা চেয়েছিল মোদি দিয়েছেন, দিদি কিছুই দেননি, আর সেটা আগামী দিনে আরো পরিষ্কার হবে ইলেকশনে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আমি এখনো বলছি যে পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি এরা যে যার মতন স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনশক্তি, তার যে কর্মের যে উন্নয়নের রাস্তা, তাকে স্তব্ধ করে দিতে এই ধরনের আচরণ করছেন এবং হিংসায় মরছেন। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বৈঠক বাতিল ঘিরে রাজ্য রাজনীতিতে নয়া বিতর্ক। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও সমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ। দেবাংশু, এ রাজ্যে কংগ্রেস এবং বামেদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ থাকতেই পারে, কিন্তু সিরিয়াসলি বিজেপির বিরোধিতা করতে হলে শুধু পশ্চিমবঙ্গে বসে একা সেটা করা সম্ভব? এই রাজ্যের বাইরে তৃণমূল তো, কংগ্রেস তো কোথাও প্রতিষ্ঠিত শক্তি নয়। আমি বলছি শুধু বাম কংগ্রেস নয়, 13 তারিখের এই বৈঠকে তো বাম বিরোধী সমস্ত দল যে ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বারবার নামছেন, আজকেও নেমেছেন, দেখাবো, এনআরসি, সিএএ এর বিরুদ্ধে বিজেপি বিরোধী সমস্ত দল বৈঠক করছিল, সেটা তিনি যাবেন না কেন? দেখুন, প্রথম কথা বলি, এনআরসি এবং সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে প্রথম আন্দোলনটা শুরু করেছিলেন, তারপরে সেটা গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। ওনারা যে সিএএ এর বিল পাশের মানে প্রস্তাবের কথা বলছেন, এনআরসি নিয়ে কিন্তু বিধানসভায় প্রথম, পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রথম প্রস্তাব পাশ হয়েছিল এনআরসির বিরুদ্ধে, এবং সেই কথা কিন্তু মমতা, তাদেরকে সাজেশন দিতে হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এই কাজটা, ঠিক আছে? তাই তাদের থেকে বিজেপি বিরোধিতা কিভাবে করতে হয় সেই জ্ঞানটা আমরা তাদের থেকে নেব না, যারা আসামে এনআরসির সমর্থনে মিছিল করে আবার এখানে একরকমের কথা বলে। সেটা কংগ্রেস বলুন বা সেটা বামফ্রন্ট বলুন, দুজনেরই আমরা আসামে এক মুখ দেখেছি, এখানে এক মুখ। কিন্তু আমরা আসামে যে কথা বলেছি, গুজরাটে সে কথা বলছি, বাংলাতেও বলছি, উত্তরপ্রদেশে বলছি, সর্বত্র আমরা একটাই কথা বলছি, এনআরসি সিএবি আমরা মানছি না। এর পরের কথাটা হলো, দেখুন, বামফ্রন্ট কংগ্রেস এখানে বন্ধের নামে যেটা করেছে গুন্ডামি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বন্ধ জিনিসটা ভুলিয়ে দিয়েছেন, কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন উনি প্রথম থেকে। সেখানে যেটা পুলিশ করেছে সেটা সম্পর্কে বল। হ্যাঁ, পাশাপাশি বন্ধে যেরকম অবশ্যই দেখুন, ওটা নিয়ে আপনারা গতকালকে গোটা দিন আলোচনা করলেন, আজকেও গোটা দিন আলোচনা করতে পারেন, কিন্তু সেই ব্যাপারটা তদন্ত হচ্ছে, সেটা আপনারা জানতে পারবেন। ওটা আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদের বলে দিয়েছিলেন আপনারা ভাঙচুর করুন? সেটা তো নয়। আমি বলছি রাজ্যের ইস্যুতে নিয়ে এত বড় বিজেপি বিরোধী, দেখুন আমি একটা কথা বলি, 2019-এর লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্রিগেড সমাবেশ করেছিলেন, সমস্ত বিরোধীদের তিনি কলকাতায় নিয়ে এসেছিলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখুন, দিল্লির কংগ্রেসের নেতা বা বামফ্রন্টের নেতারা যারা আছেন কেন্দ্রীয় স্তরে, তাদেরকে এটা ভাবতে হবে যে বাংলায় তাদের যে রাজনৈতিক দলের শাখা সংগঠন রয়েছে, যেটা বকলমে বিজেপির হয়ে কাজ করে, তারা যে ক্রমাগতই বাংলায় অশান্তি ছড়িয়ে বিজেপির হাত শক্ত করতে চাইছে, সেই জিনিসটা তাদের বোঝাটা দরকার। এই বৈঠকে তো শুধু বাম আর কংগ্রেস ছিল না, গোটা দেশে বিজেপি বিরোধী শক্তি, যাদের এক অংশকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সংগঠিত করছিলেন। আচ্ছা সুমন, আমি আপনার কাছে জানতে চাইছি, সুমন, আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি বলুন তো, আপনার কি মনে হয় এই যারা এই বৈঠকটা ওখানে আয়োজন করেছেন, তাদের কাছে আপনি যদি সত্যি সত্যি জিজ্ঞাসা করেন যে বামফ্রন্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কাকে আপনারা গত 6 বছরের ট্র্যাক রেকর্ডে সবচেয়ে তীব্র বিজেপির সমস্ত সিদ্ধান্তের বিরোধী বলে মনে করেন, তারাই উত্তরটা দিয়ে দেবেন দিল্লিতে বসে, প্রথম কথা। এবার দ্বিতীয় কথা কি জানেন তো, আজকে ওনারা যে কাজটা করছেন, ওনাদেরই তো শাখা সংগঠন, বামফ্রন্ট আর কংগ্রেস তো আলাদা করে বঙ্গ কংগ্রেস বা বঙ্গ সিপিএম নয়, তো যেটা যাই হোক ওনারা করতেই পারেন সেটা চাইলে। তো এখানে ওনারা যে কাজটা করছেন সেটা সেই লাল পতাকা নিয়ে করছেন, সেই কংগ্রেসের পতাকা নিয়ে করছেন, কিন্তু ফলস্বরূপ যেটা হচ্ছে, ওই দিল্লিতে বসা নেতারা বুঝতে পারছেন না যে তারাই বাংলার সিপিএম এবং কংগ্রেসকে যদি এই সমস্ত কাজগুলোকে সমর্থন দিয়ে যান, তাহলে ক্রমাগতভাবে বাংলায় বিজেপির হাতটা শক্তিশালী হচ্ছে। সেই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দেওয়াটা প্রয়োজন, যে এটা এখানে বসে তারা বুঝতে পারছেন। দেখুন রিসেন্ট আইপোল হলো, তাহলে আমি বিজেপি বিরোধিতাটা করার জন্য আমার শর্ত হচ্ছে আমার এখানে রাজ্য কংগ্রেস এবং এই রাজ্যের বামেদের আমার সঙ্গে থাকতে হবে, আমার কোনো বিরোধিতা করা চলবে না। আমি বলছি দুটো তো আলাদা ইস্যু।
আপনি বিজেপিকে ফাইট করবেন না বাম এবং কংগ্রেসকে পাশে নেবেন? না সুমন্ত, আমি একটা কথা বলি 2016 এই বাংলায় বিধানসভা নির্বাচন হয়েছে, বাম কংগ্রেস আমাদের সাথে তো চলেনি। আপনারা দেখেছেন আমাদের লড়াইটা বাম কংগ্রেসের সাথেই ছিল, এবং সেই সময়ও বিজেপির বিভিন্ন দেশ বিরোধী সিদ্ধান্ত এসে যেগুলোর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছে, তখন তো বলেনি কই আমার বগল দাবা করে চলো তাহলে আমি বিরোধিতা করব। এটা হয় না, এভাবে এত সরলীকরণ করা যায় না। দেখুন আমি আমার স্পষ্ট লাস্ট বাইপোলে আমরা কিন্তু দেখেছি বাম কংগ্রেসের ভোট কিন্তু বাড়েনি, এবং তাদের যে ভোটটা কমেছে সেটা বিজেপির দিকে যায়নি, সেটা তৃণমূল কংগ্রেসের দিকে এসছে। কারণ বাংলার মানুষ বুঝে গেছে এনারা আসলে বিরোধিতার নামে ধ্যাসটামি করছেন, বিরোধিতা করছেন। আমি এই শব্দটা জাস্ট পাস অন করে দেবো, কিন্তু আমার প্রথম প্রশ্নের প্রথম অংশটা একই থাকবে যে পশ্চিমবঙ্গে একা তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতা করে কেন্দ্রীয় স্তরে বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলা যাবে, যেখানে গোটা দেশে 31টা রাজ্য। দেবাংশু যেখানে শেষ করলেন আমি সেখান থেকে শুরু করি। যে এক হচ্ছে যে সত্যি তো বাম এবং কংগ্রেস যাদের দূরবীনে দেখতে হয়, এমনি খুঁজে পাওয়া যায় না, তাদের উপর রাগ করে দিল্লিতে একটা সর্বভারতীয় বৈঠকে যাচ্ছেন না এ রাজ্যের যারা চালিকা শক্তি, মুখ্যমন্ত্রীও, তখন বুঝতে হবে কারণটা আসলে সেটা নয়। আমি এই কারণের জন্য বলছি যে এরকম দিল্লি যাওয়া না যাওয়ার অনেক রকম আছে। দেখবেন এর আগের একটা পর্যায়ে এনআরসির মুভমেন্ট যখন তুঙ্গে উঠে গেছিল, সেই সময়টা আবার আর একটা ঘটনা ঘটছিল যে রাজীব কুমার পুলিশের প্রধান তিনি হারিয়ে গেছিলেন, সেই সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং সেই সময় দাঁড়িয়ে আপনি যদি বলেন যে দিল্লিতে গিয়ে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিং হতেই পারে, কিন্তু তারপর থেকে যে এনআরসি আন্দোলনের ঝাঁঝ উবে গেল এবং রাজীব কুমার আস্তে আস্তে ভেসে উঠলেন, আমি বলছি যে এরকম কিছু পর্যায়ে যদি দেখি, আমার ধারণা এবং আমার আশঙ্কা এরকম কোনো সংকট শাসকের আসুনেই তো। এই কারণের জন্য বলছি কালকের ধর্মঘটটা কিন্তু এ রাজ্যের শাসকের বিরুদ্ধে ছিল না, এটা সারা ভারতবর্ষ জুড়ে একটা ধর্মঘট ছিল, এবং সেই ধর্মঘটের ইস্যুটায় স্বয়ং তৃণমূল কংগ্রেসও সমর্থন করেন। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আপনি বিরোধীদের স্পেস দেবেন কি দেবেন না। আমি আবার চলে আসছি 3 বছর আগে থেকে। আমি বলছি যে কালকের ধর্মঘটে পিকেটিং অবস্থান সব চলছে, যদি বলেন যে আগুন জ্বালানোর প্রধান দায়িত্ব যেটা নিয়েছে সেটা হচ্ছে যে পুলিশ, আমি বললাম যে যা করেছে সুজাপুরে সেখানে দাঁড়িয়ে। আমি এই কারণের জন্যই বলছি যে কালকে যদি এই ধর্মঘটটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে না হয়, তাহলে তৃণমূল কংগ্রেস আগ বাড়িয়ে আমি কেন এই দায়িত্বটা নিতে যাচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে সেখানে দাঁড়িয়ে যে, এবং তারা যদি সত্যি আন্তরিক হন তারা বিরোধিতা করেছেন, এবং আমি বলছি যে ধর্মঘটের বিরোধিতা করার পর দিল্লিতে যাবেন না কেন, ওখানে তো আপনি কারেক্টলি বলছেন যে যতগুলো দল রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে ক্ষমতায় আসার আগে আমি ধর্মঘটের বিরোধী, আর ক্ষমতায় আসার আগে আমি ধর্মঘটের পক্ষে, আর ক্ষমতায় আসার পর বিরোধী, এবং সেই শর্ত সকলকে মেনে চলতে হবে। আমি এই শর্ত ডেমোক্রেসিতে হয়, কংগ্রেস এবং লেফট তাদের ধর্মঘট করার অধিকার আছে, ধর্মঘট বেআইনি নয়। আমি বলছি যে তারা শাসকের কন্ডিশন মেনে আন্দোলন করবে, ঠিক ততটুকু। ধর্মঘট আর বিজেপি বিরোধিতা এই দুটো তো আলাদা ইস্যু বলে আমাদের মনে হয়। আমি অভিষেকের কাছে বিরোধিতা হিসেবেই ধর্মঘটটা ছিল। এই কারণেই বলছি যে যারা এই ধর্মঘটের বিরুদ্ধাচরণ করেছেন, আপনি স্বাধীনতার 70 বছর ধরে অন্য ধর্মঘট যা করেছেন সে পক্ষে থাকুন বিপক্ষে থাকুন, গতকাল যে ধর্মঘটের ইস্যু ছিল তাতে বলবো এরকম আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনে ধর্মঘট সবচেয়ে মানানসই অস্ত্র। তার বিরুদ্ধে যদি কেউ না করেন তারা বিজেপির ধর্মঘটে যারা ধর্মঘট ডেকেছেন তারা এক্স্যাক্টলি এই কথাই বলেন। হ্যাঁ, আমি অভিষেকের কাছে যাব উল্টো দিক থেকে। অভিষেক, 13 তারিখের এত বড় মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় না যাওয়াটা কংগ্রেসের কাছে ধাক্কা। আব্দুল মান্নান গত সপ্তাহে এই স্টুডিওতে বসে অনুষ্ঠান করেছে, তিনি চিঠি লিখে বলেছিলেন যে একসঙ্গে আসুন লড়াই করি। পার্থ চট্টোপাধ্যায় সেটা স্বাগত জানালেন। আমি বলছি তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় না যাওয়া তো বড় ধাক্কা। আচ্ছা, আমি তোমার প্রশ্নের উত্তর দেবো, তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। গতকাল বাংলা বন্ধ ছিল না, ভারত বন্ধ ছিল। ভারত বন্ধ যখন, এবং সেটা কিন্তু প্যান ইন্ডিয়া যখন হয়েছে, ওই দেবাংশু বললো না যে বাংলা শাখা সংগঠন ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সর্বভারতীয় স্তরে বন্ধটা ডাকা হয়েছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওনার আপত্তিটা কি নিয়ে, যদি এটা হয় যে বন্ধে যে একটা দুটো মানে অনভিপ্রেত ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে যদি হয়ে থাকে, তাহলে বলবো যে কালকে মুখ্যমন্ত্রীর উচিত নৈতিক দায় নিয়ে বিধানসভায় যাবো না এটা ঘোষণা করা। কারণ বিধানসভায় উনি যা ঘটিয়েছেন, ওনার নৈতিক দায় নিয়ে তারপর বিধানসভায় যাবে। বা যে থানা থেকে উনি মানে থানা ভাঙচুর করে বার করে এনেছিলেন সোনালী গুহর নেতৃত্বে, থানায় যাওয়ার কোনো নৈতিক অধিকার নেই। আপত্তিটা কোথায় জানতে হবে, আপত্তি না অজুহাত। যদি অজুহাত হয়, এক্ষুনি সিএনআরসি নিয়ে কথা বলছে, অনেকদিন হয়ে গেছে 13 ডিসেম্বরের পর যে 8 জন সাংসদ অনুপস্থিত ছিল, একটাও তুমি দলীয় তদন্ত দেখতে পেয়েছো? কেন অনুপস্থিত ছিল? পেট খারাপ হয়েছিল? কি হয়েছিল জানতে পেরেছো? পারোনি। পার্ক সার্কাসে বাংলা শাহিন বাগ হয়ে রয়েছে, একটা কিছু হয়েছে দেখতে পেয়েছো? দেখতে পাওনি, ছেড়ে দাও। যাদবপুরে যখন ঘটনা ঘটছে, যখন পুলিশ এখানে মারছে, সেই ছাত্রগুলোর এগেইনস্ট এফআইআর জানতে পেরেছো? পাওনি। এবার তুমি বললে যে উনি
না গেলে অসুবিধা হবে কি হবে না। একটা কথা আমি এখানে অকপট এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে সিএএ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলো অনুঘটক বা এনাবলারের কাজ করছে। এটা রাজনৈতিক আন্দোলন নেই, এটা মানুষের আন্দোলন। অনেক ছাত্র রাস্তায় নেমেছে যে একটা ফ্ল্যাগ নেই, সেখানে মমতা ব্যানার্জি না এলে সেটা মমতা ব্যানার্জি লস, মমতা ব্যানার্জি মিস করছে এতগুলো মানুষকে। এই আক্রমণ প্রতি আক্রমণের মাঝে রাজনীতি কি বলছে? নিঃসন্দেহে এই ঘটনা নিয়ে বড়সড় একটা আলোড়ন পড়েছে রাজ্য রাজনীতিতে। কি রকম দেখুন। দুদিন পর কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। 11-12 তারিখ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ঠিক তার পরদিন অর্থাৎ 13 তারিখেই মোদী সরকারের আনা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় কর্মসূচি ঠিক করতে দিল্লিতে বৈঠক ডেকেছে বিরোধীরা। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি সেই বৈঠকে যাচ্ছেন না। প্রত্যাশিতভাবেই এই বিষয়টি আক্রমণের নতুন অস্ত্র তুলে দিয়েছে বাম কংগ্রেসের হাতে। দিদি এবং মোদী এ খায় ভুলো মাত। তিনি মোদীর কাছে যে শর্ত দিয়ে আছেন, বিরোধীদের সবাই গেলে সে শর্ত প্রকাশ হয়ে যাবে। মোদীকে উনি ছাড়তে পারবেন না। মোদীকে ছাড়লেই আবার রাজীব কুমার ভেতরে ঢুকবে। আবার রাজীব কুমার ভেতরে ঢুকলে লাল ডায়েরি আর পেন ড্রাইভের খোঁজ পড়বে। সে লাল ডায়েরি আর পেন ড্রাইভ তো দেওয়া যাবে না। লোকসভায় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভোটাভুটির দিন 6 জন তৃণমূল সাংসদ গড় হাজির ছিলেন। এই প্রেক্ষাপটে সংসদে তৃণমূলের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছে সিপিএম। আসলে গত দিল্লি ভিজিটে তিনি কমিট করে এসছেন। অমিত শাহ যখন এই ধরনের ঘুঁটি সাজায় সব রকমের ব্যবস্থা করে। যাদের সিবিআই ইডি আছে, ভোটের প্যাটার্ন দেখলে দেখবে পার্লামেন্টে সেই সমস্ত দলগুলোর ভূমিকা কি হয়েছে। এবার তাকে একটা তো বলতে হবে তো কিছু একটা, যে কেন যাচ্ছি না, দোষারোপ তো করতে হবে। তৃণমূল বিজেপি অবশ্য আতাতের অভিযোগ মানতে নারাজ। হিংসায় মরছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ এত আস্থা রাখছে, যতই আস্থা বাড়ছে ততই ওদের হিংসা বাড়ছে। হিংসা মানে দু অর্থে, ব্যক্তি হিংসা আর ব্যক্তিগত নয়, জনগণকে হিংসাত্মক কাজে প্ররোচনা দেওয়া। বাম কি বলছে আজকে কি কেউ চিন্তা করে? কালকে লোকে বন্ধের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে বাম বলে কিছু নাই। বাম আর কংগ্রেস দুটোই আজকে এখানে ব্রাত্য হয়ে গেছে, কালোবাহ্য হয়ে গেছে। মানুষ তাকে রিজেক্ট করেছে। সেজন্য কমপক্ষে মানুষের যে ম্যান্ডেট সেটাকে সম্মান দেওয়া উচিত, আর এসব নাটকবাজি করা বন্ধ করা উচিত। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের শপথে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেও সেখানে অনুপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং বহুজন সমাজ পার্টির সভানেত্রী মায়াবতী। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সম্প্রতি যমুনা এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য জমি কেনায় দুর্নীতির অভিযোগে সিবিআই যে তদন্ত শুরু করেছে তাতে নাম রয়েছে মায়াবতী ও অখিলেশের। সেই চাপেই অখিলেশ মায়া খানিকটা কোণঠাসা হয়ে গিয়েছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তার মধ্যে এবার নতুন বিতর্ক উস্কে দিল বিরোধী বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের না যাওয়ার সিদ্ধান্ত। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। কৃষ্ণবাবু, রাজনীতি বিচিত্র বস্তু। আমরা দেখলাম ফ্লোরে দাঁড়িয়ে সিএ এর বিলকে সমর্থন দিলেন নবীন পট্টনায়ক, নীতিশ কুমার, জগন রেড্ডি। তারা যে যার রাজ্যে ফিরে তখন বলছেন যে না, আমি সিএ হতে দেব না। মুহূর্তে মুহূর্তে পাল্টায়। যে আব্দুল মান্নান একসঙ্গে লড়ার জন্য চিঠি দিলেন অফিসিয়ালি, তিনি আজকাল বলছেন যে বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল কংগ্রেস। না দেখুন, আমি একটা কথা আপনাকে বলি যে 13 তারিখ যখন বিকেলবেলা বৈঠকটা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেষ পর্যন্ত না যান, ওটাই কিন্তু খবর হবে। মানে আমি বলছি যে বিরোধীরা শেষ পর্যন্ত না যান মানে কি? আপনি আশা করছেন যে আজকের বিবৃতির পর তিনি বলবেন যে আমার মানে নিশ্চয়ই মানে আরেকবার অ্যাসেস করার সুযোগ আছে তৃণমূল কংগ্রেস। কেন যে সারা দেশে যে পারসেপশনটা তৃণমূল সংক্রান্ত হবে না, অ্যাসেস করা নাকি তিনি আশা করছেন যে আমি জাস্ট থিংকিং অ্যালাউড, সেটা হচ্ছে যে কংগ্রেসের তরফ থেকে বলা হবে যে না, রাজ্যে আমরা বিরোধিতা কমাবো, এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হবে। মানে আমি জানি না মানে সম্ভব কিনা, কিন্তু আমি বলছি তারপর আমি চান্স আছে কিনা। একটা জিনিস আমি বলছি যে এখানে 13 তারিখে যদি শেষ মায়াবতী বা মমতা বন্দ্যোপাধ্যায় না যান, তাহলে কিন্তু বিরোধীরা ঐক্য কতটুকু হলো সেটা প্রমাণিত হবে না, অনৈক্য কতটুকু ছিল সেটা নিয়ে কিন্তু খবর হবে। আমি বলছি যে মায়াবতী সম্পর্কে এখনই তো বলা হচ্ছে যে তিনি যোগ দিলে তার দুর্নীতির ফাইলগুলো খোলা হবে। মানে পাবলিক পারসেপশনটা কোথায় আসবে? তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না? ধরুন মহারাষ্ট্রের এবং ঝাড়খণ্ডে বিরোধীরা সরকার তৈরি করবার পর এনআরসি বা এই সিএ নিয়ে সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী যখন কোণঠাসা, বাধ্য হচ্ছেন এনআরসি থেকে পিছিয়ে যেতে,
যখন অমিত শাহকে ঘন ঘন সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে যে এনআরসি করব না, সেই যখন সারা ভারতবর্ষে বিজেপি কিছুটা কোণঠাসা মনে হচ্ছে জেএনইউ কাণ্ডকে মাথায় রেখে, তখন সর্বভারতীয় স্তরে বিরোধীদের ঐক্যের মঞ্চ গড়ে তোলার একটা বিরাট সুযোগ 13 তারিখে। সেখানে যদি ছোট আঞ্চলিক কোনো কারণকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় না যান, তাহলে কিন্তু আপনার মনে থাকতে পারে রাফেলকে কেন্দ্র করে যখন সর্বভারতীয় স্তরে একটা উদ্যোগ হয়েছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা সময় সাইলেন্ট ছিলেন। প্রশ্নটা তখন কিন্তু পাবলিক পারসেপশন যেটা তৈরি হবে, যেটা বিরোধীরা মানে এই রাজ্যের বাম কংগ্রেস বারবার তুলতে চেষ্টা করছে, যে তাহলে কি শেষ পর্যন্ত মায়াবতীর মতন ব্যাকমেলিং এর মানে কেন্দ্রের ব্যাকমেলিং এর রাজনীতির শিকার মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন? তাহলে কি সারদা নারদা ইস্যুগুলোকে অন্ততপক্ষে যাতে সেইভাবে চেপে না ধরে নরেন্দ্র মোদী সরকার, সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে একটা ওপেন রাখছেন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে না আমি নিখাত রাজনীতি বিজেপির বিরুদ্ধে করছি। আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে, অর্থাৎ আপনি মুখে যদি শুধু বিজেপি বিরোধিতা করেন, অথচ যখন সর্বভারতীয় স্তরে অল্টারনেটিভের প্রশ্ন আসছে, যখন সর্বভারতীয় স্তরে কংগ্রেসের নেতৃত্ব মেনে নেওয়ার প্রশ্ন আসছে, তখন কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন। কেন আমি কথাটা বললাম, 2019-এ যখন সর্বভারতীয় স্তরে উনি কলকাতায় মহাসম্মেলন করলেন, এটা নিয়ে কোনো কথা হবে না, উনি একমাত্র করেছেন, উনি সেই ব্যবস্থা দেখিয়েছেন সবার আগে। কিন্তু যখন শেষ পর্যন্ত কে এই মহাজোটের মহাগঠবন্ধনের নেতা হবেন, সেই প্রশ্নে কিন্তু তিনি কিন্তু তখন চুপ থেকে যাচ্ছেন। যে দলটাকে ঘিরে এই এতগুলো বিতর্ক, বিজেপির কাছে আসবো আমি। প্রণয়দা, কোনোদিন গত সপ্তাহে অন্তত এই স্টুডিও যারা আছেন, আমি নিশ্চিত কেউ ভাবতে পারেননি যে আজকে সুজন চক্রবর্তী এবং আব্দুল মান্নান বসে বলবেন যে কেন আগামী শনিবার অর্থাৎ 11 তারিখ নরেন্দ্র মোদী এই রাজ্যে আসছেন। কেন না, আসামে যেখানে আপনাদের নিজেদের সরকার বিজেপির সরকার, সেখানে যেতে পাচ্ছেন না, যে এত বিরোধিতা হবে, অথচ বন্ধু সরকার পশ্চিমবঙ্গে, সেই জন্য শনিবার তিনি আসছেন যে এখানে অন্তত বন্ধু সরকার তাকে প্রোটেক্ট করবে। ভাবতে পেরেছিলেন এই যুক্তি শুনবেন? না, প্রথম কথা হচ্ছে যে এতক্ষণ ধরে যে আলোচনাটা চলছিল, একটা কথা বলতে আমার খুব ইচ্ছা করছে, সেটা হলো চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি। তো এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমার ক্ষেত্রে। আর সেকেন্ড হচ্ছে দেবাংশু একটু আগে বলছিল মমতা ব্যানার্জি অনেক কিছু করেছে, নিঃসন্দেহে মমতা ব্যানার্জি অনেক কিছু করেছে, কিন্তু 15 বছর আগে ওর বয়সটা আর একটু কম ছিল, মনে হয় আরো কিছু কিছু জিনিস মমতা ব্যানার্জি করছে সেটা ও জানে না। আমি সেটা বলে দিচ্ছি, 2003 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা অ্যামেন্ড হয়েছিল, তখন যেখানে এনপিআর এর প্রভিশনটা করা হয়েছে, মমতা ব্যানার্জি তখন এনডিএ গভর্নমেন্টের পার্টনার ছিল, মন্ত্রী ছিল। 2005 সালের 4 আগস্ট পার্লামেন্টে দাঁড়িয়ে যে ছবি সব জায়গায় যাচ্ছে, যাকে ভুয়ো বলছেন, অ্যাকচুয়ালি পার্লামেন্টে যখন কোনো এমপি কিছু কথা বলে সে তো রেকর্ডেড থাকে। তো সেখানে উনি যে বলেছিলেন যে ব্যাপক সংখ্যক ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আছে, আর আজকে বলছেন যারা ভারতে থাকে তারা, এটা নিয়ে আমি আপনি আর দেবাংশু এর আগেও বিতর্ক করেছি, কিন্তু আমার বক্তব্য যে 11 সালে মমতা আসার পরে না যাওয়াটা, এটা বিজেপি কি চোখে দেখছে? মমতা ব্যানার্জি 13 তারিখ না যাওয়াটা, দেখুন মমতা ব্যানার্জি ঘন্টা কেন বাজাচ্ছেন, এর প্রশ্ন যদি আমাকে করেন আমি কি করে উত্তর দেব? মমতা ব্যানার্জি কেন কাকা ছিচি করছেন, এর উত্তর কি আপনি দিতে পারবেন? কিন্তু দিল্লি কেন যাচ্ছেন না, এই উত্তর তো না না, কিন্তু ইস্যুটা তো আলাদা। ইস্যুটা হচ্ছে সরাসরি বিজেপি ব্ল্যাকমেলিং করছে এমন কথা বলছে। বিজেপির ব্ল্যাকমেল করার কি দরকার আছে? যদি না করে থাকে, দেবাংশু বলবো, আমি শুধু 30 সেকেন্ড দেবাংশুর জন্য বলছি, ওই সাম আপ করবে যে আমি বলছি যে এই যে এক মঞ্চে যাওয়া না যাওয়ার প্রশ্নটা হচ্ছে তো, যে পঞ্চায়েত নির্বাচনটা হলো 2 বছর বাদে, সেখানে এই যে রক্তাক্ত, যেখানে গণতন্ত্র সম্পর্কে হেন সমালোচনা নেই, বিরোধিতা করেছেন, আমরা বলছি সেটার পরও দাঁড়িয়ে বিজেপি বিরোধিতার প্রশ্নে যদি দিল্লিতে এরকম একটা মিটিং হয়, সেখানে যদি বাম, কংগ্রেস এবং অন্য বিরোধীরা এক মঞ্চে বসতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের যারা শাসক তাদের কি এমন আপত্তি একটা ধর্মঘটের বাড়াবাড়ির জন্য? এটা বাড়াবাড়ি নাকি? ফলে সেখানে যেতে কথা হচ্ছে সুমনদা এই প্রশ্নটাই করে আগে প্রণয়দার কাছে এসেছিলেন যে বন্ধু রাজ্যে প্রধানমন্ত্রী আসছে নিরাপত্তার ব্যাপারে প্রেস কনফারেন্স, যাই হোক, মানে আমি সেটাই বলছি যে আমার প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী নিরাপত্তা দেওয়াটা কি রাজ্য সরকারের কাজ নয়? মানে উনি বলতে চাইছেন আমরা হাত পা গুটিয়ে বসে থাকতাম, সেটা ভালো হতো নাকি উনি যদি প্রধানমন্ত্রী যদি রাজস্থানে যান ওনারা হাত পা গুটিয়ে বসে থাকবেন? আমি জানি না ওনারা কিভাবে আইন শৃঙ্খলা নিয়ে এত বড় কথা বলতে পারেন। আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটা প্রণয়দা বলছিলেন আর কি, না না হ্যাঁ বলবেন, আমি এখানে আইদার পার্থদা বা অভিষেকদা একটা কথা বলছিলেন যে বন্ধ সর্বভারতীয় স্তরে হয়েছে, কিন্তু আমি বলছি গুন্ডামিটা বাংলা ভিত্তিক হয়েছে।
সমস্যাটা ওই জায়গায়। বনটা সর্বভারতীয়, এই কথা কেউ অস্বীকার করছে না, কিন্তু গুন্ডামিটা তারা করেছেন, বাংলা ভিত্তি করেছেন। এখন বিষয়টা হচ্ছে দেখুন, সেলিম দা বলছেন যে কমিট করে এসেছেন, অভিষেক একটু বলে, পশ্চিমবঙ্গে সেলিম বাবু বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কমিট করে এসেছিলেন, সেই কারণেই রাজ্যসভায় অনুপস্থিত ইত্যাদি কথা বলেন। আমার কথা হচ্ছে এই লোকসভা অনুপস্থিত, আমার কথা সেলিম বাবুর কাছে আমি খালি এইটুকুনি অঙ্ক জানতে চাইছি, সত্যি সত্যি যদি এমপিরা লোকসভায় অনুপস্থিত থাকেন না রাজ্যসভায় অনুপস্থিত থাকেন, কোনটা বেশি এফেক্টিভ? কারণ লোকসভায় আমরা প্রত্যেকে জানি বিজেপির সংখ্যাটা কি, সেক্ষেত্রে রাজ্যসভায় আমি বলছি রাজ্যসভায় তৃণমূলের সবকটা এমপি নিজের মতামতটা দিয়েছেন, যেখানে কন্টেন্টের ব্যাপারটা ছিল। প্রশ্নটা এটা ওয়াক ওভার না, আমি বলছি দেখুন জারি করলে তুমি যদি তার এগেইনস্টে না যাও কারণ দর্শাতে, আমি বলছি যে প্রোগ্রামটা পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রোগ্রামটা জারি করলে প্রশ্নের উত্তর, যে প্রোগ্রামটা 13 তারিখ রয়েছে সেই প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, বাংলায় বাম কংগ্রেসের এবং বিশ্বনাথ বলছিলেন না তিনি পরবর্তীকালে ভাবতে পারেন বাম কংগ্রেসের সাথে আগেও লড়াই হচ্ছে, আমাদের সাথে আমি সেই কথাই বলছি যে আপনাদের সঙ্গে লড়াই, আপনাদের সঙ্গে লড়াই হোক লোকসভায় দেবাংশু ওয়াক ওভার দেবে, আমি না ওয়াক ওভারের কোনো প্রশ্ন ওঠে না। তৃণমূল কংগ্রেস হুইপ জারি করেছে, আমি বলছি একটা হুইপ জারি হয়েছিল সুমনদা 2016 সালের 8ই নভেম্বর যখন নোটবন্দি হয় 15 মিনিটের মাথায় ভারতবর্ষে প্রথম মমতা ব্যানার্জি বিরোধী দল, আমি তো মানছি কথা ভাবেননি, আমি বলছি দেখুন আমি বলছি বাম কংগ্রেসের তরফ থেকে যে পরপর ধরুন বক্তব্যগুলো আসছে, আমি বলছি আব্দুল মান্নান সাহেব ধরুন যেটা বললেন, ওই এ টিম বি টিম ওনারা তো বলছেন, বিজেপিও আমাদের বলে বাম কংগ্রেসের সাথে লড়ছি, বাম কংগ্রেস বলে বিজেপির সাথে লড়ছি, স্বাভাবিক বাংলার মানুষ জানে এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ক্রমাগত আশীর্বাদ করছে। আমার কথা না, সেটা আব্দুল মান্নান, সেটা অভিষেক দ্বারা বলতে পারবেন, আচ্ছা আব্দুল মান্নান অধীর চৌধুরী আলাদা আলাদা কথা বলেন কেন সেটা তারা জানে, আমার দায় নয়। কিন্তু আমার বিষয়টা হচ্ছে দেখুন বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে আজকেও মিছিল হলো একটা মধ্যমগ্রাম থেকে, বিজেপি জেএনইউ কাণ্ডটা করে ভেবেছিল যে এই জেএনইউ কাণ্ড নিয়ে যখন মাতামাতি শুরু হয়ে যাবে দেশ জুড়ে বোধহয় মিছিল করছে, কিন্তু মানুষের প্রতিরোধ কত হচ্ছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভয়ে খুব ভালো করে জানেন এতটাই ভয় পেয়ে গিয়েছে আর এনআরসির প্রচার কথা করছে না, সেজন্যই তো এনআরসি বড় কথা হলো দ্রুত একবার মধ্যমগ্রামের পদযাত্রা সিএ এর বিরুদ্ধে এবং দিলীপ ঘোষ সেই পদযাত্রার প্রতিক্রিয়া কি বলছেন দেখাবো। বারবার করে লাইনের পর লাইন দেবে গরিব মানুষ, আর তোমরা মানুষে মানুষে ভাগাভাগি করবে। ভারতীয় জনতা পার্টি দেশের স্বার্থে রাজনীতি করে, ভোটের স্বার্থে করে না। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় দিল্লিতে বিরোধীদের ডাকা বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তবে বৃহস্পতিবার এই ইস্যুতে ফের পথে নেমে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। এদিন মধ্যমগ্রাম থেকে বারাসাতের কাছারি ময়দান পর্যন্ত মিছিল করেন তৃণমূল নেত্রী, তারপর সুর চড়ান বিজেপির বিরুদ্ধে। মমতাওয়ালা ঠাকুর কতদিন এসছো? 64 সালে। তো 64 সালে আসার পর তুমি নাগরিক না তোমায় নতুন করে নাগরিক দেবে? তোমাদের মিথ্যা কথা বলা হচ্ছে, তোমরা মতুয়া সম্প্রদায়ের কেউ কেউ ভাবছো যে আমাদের নাগরিকত্ব দেওয়া হবে। তুমি এসছো 64 সালে আর আজকে তোমার নাগরিকত্ব দেওয়া হবে, তুমি তো নাগরিক। এরা বলছে তুমি যদি নাগরিকত্ব চাও তোমাকে 5 বছরের জন্য বিদেশি হতে হবে। মমতাওয়ালা ঠাকুর তাহলে তুমি নিঃশর্ত নাগরিক হতে গিয়ে 5 বছরের জন্য তোমাকে বিদেশি হতে হবে। তা তুমি যদি 5 বছরের জন্য বিদেশি হও তাহলে তোমার এখানে যে চাকরি ছিল বিদেশি হিসেবে কাটা, তুমি স্কুলে পড়েছো কাটা, তুমি জমি কিনেছো কাটা, বুঝতে পারছো আসল রহস্যটা কোথায়? কিছুক্ষণের মধ্যেই ঝাড়গ্রামের সভা থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সবচেয়ে বেশি বিরোধিতা সিপিএম কংগ্রেস টিএমসি করছে, যারা এই বাংলায় এত বছর শাসন করেছে এই উদ্বাস্তুদের ভোট নিয়ে। আপনি জিএসটি আটকাতে পারেননি, 370 আটকাতে পারেননি, 3 তালাককে আটকাতে পারেননি, আপনি রাম মন্দির আটকাতে পারেননি, আপনি নাগরিকত্ব আইনও আটকাতে পারবেন না। ক্যাম্প লাগিয়ে আমরা লোকেদের ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব দেবো, অনলাইনে দেবো, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আপনার মুরদ আমরা জানি। লোকসভা ভোটে তৃণমূলের মতুয়া ভোট ব্যাংকে থাবা বসিয়েছে বিজেপি। রানাঘাট বনগা আসনগুলিতে যেখানে মতুয়া ভোট বড় ফ্যাক্টর, তা তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে তরজার আবহে মতুয়াদের নিয়ে দুদলের দড়ি টানাটানি চরমে। বিজেপির ওই আইটির কয়েকটা আছে জানে না কিছু, বলে বেড়াচ্ছে
অনলাইনে অ্যাপ্লিকেশন করলেই হবে, আমরা অনলাইনে দেবো, আমরা অনলাইনে দিবি, অনলাইনে ভাত রান্না করবি, অনলাইনে ভাত ফুটবে, হাঁড়ি ফুটবে, চাল ফুটবে। অনলাইনে ভোটার লিস্টেও কেউ যদি অ্যাপ্লাই করে, দেখতে হয় সেই লোকটার এক্সিস্টেন্স আছে কি নেই। নাইদার এনআরসি অর এনপিআর অর ক্যান নামে ক্যা কুকু কাকা ওসব আমি করতেও দেবো না, মাথায় রাখবেন। আজকে প্রায় 50 লক্ষ মুসলিম ভোট অনুপ্রবেশকারীদের সেটা মমতা ব্যানার্জি পেয়েছেন, প্রায় 2,47,00,000 ভোট পেয়েছে। এই আইনের বলে যারা উদ্বাস্তু তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, তারাই দেশের নাগরিক পাবেন। আর যে অনুপ্রবেশকারী এখানকার নাগরিকই নন, তাদের প্রতি কোনো দায়িত্ব আমাদের নাই, তাদেরকে ফিরে যেতে হবে, নাহলে অনাগরিক হয়ে থাকতে হবে। সব মিলিয়ে একদিকে বিরোধীদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের না যাওয়া ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখন তৃণমূল বিজেপি বাকযুদ্ধ চরমে। এবিপি আনন্দ।